বায়োলজিতে ভালো করতে কি পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, এটা তোমাদের অনেক বড় একটা প্রশ্ন। আজকে আমরা এই কাজটাই করব, জিএসটির বোটানি অ্যানালাইসিস করে খুব সহজে আজকে আমরা দেখবো যে এক্স্যাক্টলি কোন জায়গা কিভাবে পড়তে হবে, কতটুকু করে পড়তে হবে, এবং যেন আমি শেষ মোমেন্টে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি সেটা। এবং এই অ্যানালাইসিস আমরা কিভাবে করছি, জিএসটিতে যে সকল প্রশ্নগুলো বারবার রিপিট হয়, অর্থাৎ তোমাকে কোন কোন বিষয়গুলো আগে পড়তে হবে সেটার উপর বেসিসে, পাশাপাশি যেগুলো এখন পর্যন্ত জিএসটিতে আসে নাই কিন্তু আসার সম্ভাবনা আছে এরকম প্রশ্নগুলো নিয়েও আমরা এই অ্যানালাইসিসটা প্রিপেয়ার করছি। কেননা কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো রিসেন্ট টাইমে ভার্সিটিগুলোতে আসতেছে কিন্তু জিএসটিতে এখনো আসে নাই। ওকে, সো সব কিছু নিয়ে আজকে আমরা আমাদের অ্যানালাইসিস করব, শুধুমাত্র কিন্তু ফুল সিলেবাস মানে শর্ট সিলেবাস না, ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেটা আমার কাছে দুইটা পিডিএফ ফাইল আছে, একটা হচ্ছে তোমার শর্ট সিলেবাস আর একটা হচ্ছে ফুল সিলেবাসের উপর। ওকে, সো দুইটাই আজকে আমরা খুব সহজে অ্যানালাইসিস করব। আমরা এই যে অ্যানালাইসিস গুলো প্রিপেয়ার করতেছি ভার্সিটি স্টেশন এবং আরটিডিএস থেকে, সো আশা করি তোমরা এখন পর্যন্ত কেমিস্ট্রি অ্যানালাইসিস পেয়ে গেছো যেটা তোমাদের দারুণ কাজে আসতেছে ওকে পড়ালেখা করতে। এখন তোমাদের উদ্ভিদ বিজ্ঞান, যেটা উদ্ভিদ বিজ্ঞানটা আমরা একদম ক্লিয়ারলি সুন্দরভাবে তোমাদের পড়াই দিব। ফার্স্টে তো এখানে অ্যানালাইসিস গুলো আসেই, দেখো কোনটার প্রশ্ন সংখ্যা বেশি তুমি এই সিকোয়েন্সে হচ্ছে পড়বা। পাশাপাশি কিন্তু কি আমরা যখন অ্যানালাইসিস আসছে তার মধ্যে কোন টাইপের প্রশ্ন পড়তে হবে, একটা এমসিকিউ এক্সাম্পল, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমাদের কাছে দেয়া আছে। সো আজকের ক্লাসে আমরা এইটাই বোঝার চেষ্টা করব। সো তুমি এই পিডিএফটা কোথায় পাবা? পিডিএফটা হচ্ছে কমেন্টে দেখো লিংক দেয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে পেয়ে যাবে। এবং তোমাদের একটু বলে রাখি, আমি কিন্তু ক্লাসে দাঁড়ানোর বেশ আগে, লাইক আজকে হচ্ছে 25 তারিখ 3টার সময় আমি দাঁড়াচ্ছি ক্লাসটা শুট করতে, কিন্তু আমি কিন্তু কালকে রাতেই যখন আমার পিডিএফটা হয়ে গেছে তোমাদের চ্যানেলে আমি আগেই দিয়ে রাখছি যেন তোমরা আগে পড়ে আগে পড়তে পারো। কেননা এই পিডিএফটা এমন ভাবেই প্রিপেয়ার করা হয়েছে যেন তুমি কি নিজে পড়েও বুঝতে পারো। ক্লাসটা কেন দিচ্ছি, জাস্ট তোমাদের সাথে আরেকটু যদি কারো কোনো একটা অংশ অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আর কি। ওকে, বাট পিডিএফটা এমন ভাবে প্রিপেয়ার করা হয়েছে তুমি যেন সহজে বুঝতে পারো, একদম সিম্পলিফাইড অ্যানালাইসিস। সামনে অ্যানালাইসিস গুলো আসতেছে, অনেকে কমেন্ট করতেছো যে ভাই অন্য অ্যানালাইসিস আসবে কিনা, ডেফিনেটলি আসবে। কেমিস্ট্রি দিছি আজকে আমি, পরপর বায়োলজি এটা তো শুট করছি, বায়োলজি সেকেন্ডও দেখবা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আমি, টেলিগ্রামে যাও, এটার ক্লাস হইতে হইতে দেখো পেয়ে যাবে, ওটা অলরেডি হয়ে গেছে আমার, ওইটা শেষ করার পরেই দাঁড়াইছি ক্লাস নিতে। তারপরে তোমাদের ফিজিক্স আসতেছে। ওকে, সো প্রত্যেকটা অ্যানালাইসিসে আসবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তোমার কাজটা হচ্ছে, তোমাকে অ্যানালাইসিস গুলো আমরা দিচ্ছি আরডিএস ভার্সিটি স্টেশন থেকে, জাস্ট তোমার এখন কাজটা হচ্ছে পড়াশোনা করা। এবং বলে রাখি এইখানে অ্যানালাইসিস একটু ক্লাসটা শুরু করে একটু সময় নিচ্ছি, ঠিক আছে? ক্লাস শুরু করে একটু সময় নিচ্ছি। যারা যারা পিডিএফ নিতে চাও কমেন্টে গিয়ে নেওয়া শুরু করো, পড়া শুরু করো। বাট আরেকটা ছোট্ট একটা কথা, আজকের ক্লাসটা তারাই করবা যারা আমার নেক্সট দিনের রিভিশন ক্লাসটা করবা না, ঠিক আছে? মানে করবা আর কি, যেটা আমি বলছি কি করবা এইখানে আজকের ক্লাসটা কারা করবা, আমি নেক্সট দিন তোমাদের এই যে অ্যানালাইসিস গুলো আছে এর উপরেই একটা রিভিশন ক্লাস নিব। যে এইখানে যে অ্যানালাইসিস গুলো তোমাকে বলে দিচ্ছি এইটাই তোমাদের পড়াই দিব, রিভিশন ক্লাস নিব, রিভিশন নোট পড়াবো। তো ওই রিভিশন নোটটা তুমি এই কদিন পড়বা। এটা হচ্ছে যদি কেউ কালকের ক্লাস করো তাইলে আজকের অ্যানালাইসিসটা দেখার দরকার নাই, ঠিক আছে? আর যদি কেউ নিজে নিজে পড়তে চাও, নিজে নিজে মনে হয় যে ভাই আমি নিজে নিজে পড়বো এবং আমার মোটামুটি গোছানো আছে, আপনি জাস্ট অ্যানালাইসিসটা ধরাই দিলে আমি রিভিশন দেওয়া শুরু করতে পারবো, খুব একটা সময় লাগবে না। তাহলে তুমি আমার সাথে অ্যানালাইসিসটা দেখে বুঝে ফেলো যে কোন জায়গায় পড়তে হবে, ঠিক আছে? আমি একটু সময় নিছি তোমাদের কাছ থেকে, আশা করি বুঝতে পারছো। রিভিশন ক্লাসও আসতেছে, অ্যানালাইসিস আসতেছে, যার যেটা সুবিধা আমরা সেভাবেই প্রোভাইড করার চেষ্টা করছি যেন ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট এই জায়গা থেকে বেনিফিটেড হতে পারে। ওকে, বায়োলজি নিয়ে আমি কথা বলছি, সবকিছু নিয়ে কথা বলছি। এখন তাহলে আজকে আমি আমার ক্লাস শুরু করতে পারি। এবং বলে রাখি, নিচে যাও, দেখো প্রত্যেকটা অধ্যায়ে টাইম স্ট্যাম্প করা আছে, অধ্যায়গুলো আর কি, ঠিক আছে? সো অধ্যায় 1 2 3 4 5 6 সবই কিন্তু টাইম স্ট্যাম্প করা আছে। এই সিকোয়েন্সে যাও, দেখবো সবকিছু পেয়ে যাবে। ওকে, সো শুরু করি আমরা অধ্যায় 1 থেকে। আর পাশাপাশি সেকেন্ড টাইম যারা তোমরা হচ্ছে যারা ভার্সিটি স্টেশন গ্রুপটায় যুক্ত হয়ে থাকো, ওকে, এখানে পিডিএফ এ ক্লিক করলে পাবা। আর যদি কেউ সেকেন্ড টাইম ব্যাচে এনরোল করতে চাও জিএসটির পর, এটা পরের হিসাব, এটা এখন আর কথা বলবো না। আমরা মেইনলি হচ্ছে শুরু করে এই জায়গা থেকে। কোষের গঠন দেখো, আমি যদি বলি যে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা তোমার বোটানির জন্য, কোষের গঠন। ওকে, সো প্রত্যেকটা এখানে দেয়া আছে, একটু বিস্তারিত অ্যানালাইসিসে আসি। প্রথম কথা হচ্ছে সবার আগে কি পড়বা, ডিএনএ এর ভৌত গঠন এবং হচ্ছে রাসায়নিক গঠন। এখন এইখানে কি আসে, এখানে মেইনলি আসে ডিএনএ কি দিয়ে তৈরি হয়েছে, তাই না? নিউক্লিওসাইড নিউক্লিওটাইড ওইগুলা কি দিয়ে তৈরি হয়েছে। পাশাপাশি এখানে তোমার আসবে হচ্ছে যে ডিএনএ তে কোন ক্ষারকটা থাকে কোনটা থাকে না, আরএনএ তে কোনটা থাকে। ওকে, এইভাবে। তারপরে পাইরিমিডিন বেস, পিউরিন বেস, এগুলো আসলে কি। পাশাপাশি ডিএনএ তে কিছু সংখ্যা আছে না, 34 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি দৈর্ঘ্য, এই সংখ্যাগুলো পড়বা ডিএনএর জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবং এইটা তোমার মোটামুটি করলে ডিএনএর পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবার আসে জেনেটিক কোড, স্টার্ট ও স্টপ কোডন, চারটা জিনিস শেষ। স্টার্ট কোডন কোনটা,
আর স্টপ কোডন কোনটা, ঠিক আছে? স্টপ কোডন যে তিনটা আছে, এই যে এখান থেকে তুমি যদি আসো স্টপ কোডন যে তিনটা আছে, স্টার্ট কোডন তিনটা আছে, এটা ডেফিনেটলি তুমি পড়বা, তাইলেই হচ্ছে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এই যে দেখো কোনটা আসে, দেখো প্রচুর পরিমাণে এই প্রশ্নটা আসছে। তো আমরা ওই প্রশ্নগুলোই দিছি যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম, লাইক দেখো আমরা কিন্তু এটা অ্যানালাইসিসের পার্ট কি ছিল, অনেকে যারা নতুন দেখছো, কি ধরনের প্রশ্ন আসে ওইটার একটা এমসিকিউ এক্সাম্পল যেন তুমি বুঝতে পারো কিভাবে পড়তে হবে, অর্থাৎ তুমি বইয়ে গিয়ে কিভাবে পড়বে, এবং দেখো বইয়ের কোন পৃষ্ঠা থেকে তুমি পড়বা। ওকে, বইয়ের পৃষ্ঠাও দিয়ে দিছি, তুমি এখানে চাইলে এটার অ্যান্সার গিয়ে দেখতে পারো। ওকে, 4টা বইতে কিন্তু দিয়ে দেওয়া আছে। সো এরপরে সেম ভাবে এটা দেখো রাইবোজোমের কেসে প্রকারভেদ কাজ, রাইবোজোমের ক্ষেত্রে কোন এস না থাকে, যে 70s 80s রাইবোজোম কি, রাইবোজোমের স্পেশাল কাজটা কি, প্রোটিন তৈরি করা, এইটাকে বলা হয়। দেখো কোনটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এইভাবে আসছে। তারপর 70s কি কি সাব ইউনিট নিয়ে তৈরি হয়েছে, 80s কি কি সাব ইউনিট নিয়ে তৈরি হয়েছে, এই প্রশ্নগুলো আসে। তারপরে রাইবোজোম কিসে কাজ করে, ট্রান্সলেশনে কাজ করে। এই রকম যে রাইবোজোমের কাজ এবং রাইবোজোমের বেসিক গঠন, এটা হচ্ছে আসে। কোথা থেকে পড়তে হবে এটা তোমাদের অলরেডি বলে দিছি। এবার আসলে হচ্ছে আরএনএ এর প্রকারভেদ এবং গঠন। বিশ্বাস করো এইখান থেকে এটা একটু অন্য জায়গায় কম আসে, কিন্তু ট্রান্সফার আরএনএ তোমাকে জিএসটির জন্য ভালো মতো পড়তে হবে। যে ট্রান্সফার আরএনএ গঠনটা একটু ভালো মতো দেখবা, যে কোনটায় 3 প্রান্ত থাকে, কোনটায় 5 প্রান্ত থাকে, এবং এই ট্রান্সফার আরএনএ স্পেশাল নাম কি কি, হেয়ার পিন লুপ, ঠিক আছে? তারপরে তুমি এখানে পাবো হচ্ছে ক্লোভার লিফ মডেল, এই টাইপের কথা। তোমাকে এখানে ট্রান্সফার আরএনএ অন্যান্য যে প্রকারগুলো আছে ওগুলোর নাম পড়ে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে? তো দেখো এটার প্রশ্ন হচ্ছে ট্রান্সফার আরএনএ এটাকে কি বলা হচ্ছে, তারপরে বিভিন্ন আরএনএ এর শতকরা হার, অর্থাৎ কোষে কি কি আরএনএ কত পার্সেন্টেজে আছে, ওইটা হচ্ছে পড়বা প্রকারের সাথে। পৃষ্ঠা দেয়া আছে। ডিএনএ রেপ্লিকেশনের এনজাইম সমূহ, এটা আসবে এর পরে তুমি পড়বা 4 স্টার। এখানেও প্রশ্ন আসছে তোমাদের, মেইনলি বিভিন্ন এনজাইম আছে না, হেলিকেজ, পলিমারেজ, লাইগেজ, বিভিন্ন এনজাইম আছে। তাহলে এই এনজাইমগুলোর কাজ কি, জাস্ট এনজাইমের নাম, কাজ। খুবই সিম্পলিফাইড ওয়েতে কিন্তু তোমাকে পড়তে হবে, খুব বেশি ডিটেইলসে যাওয়া যাবে না যে এইটা এমনি করছে। জাস্ট হেলিকেজ কি করতেছে, খুলে দিচ্ছে বাক, লাইগেজ কি করতেছে, যুক্ত করতেছে, এইভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবার আসো হচ্ছে যে এটা মোটামুটি লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড কি এবং ওকাজাকি খন্ড, এগুলো যুক্ত করে কি, যে লাইগেজ গুলো থাকে এখানে, লাইগেজের এনজাইম গুলো। ক্রোমোজোমের কেসে প্রকারভেদ, উপাদান এবং হচ্ছে আবিষ্কারক। আমরা জানি যে এইখানে ক্রোমোজোমের ক্ষেত্রে বিভিন্ন আকৃতি আছে, ভিএলজিআই, তাই না? কখন হয় ক্রোমোজোমের ওই যে সেন্ট্রোমিয়ারটা থাকে, সেটা হচ্ছে কোন জায়গা থাকলে ভিএলজিআই হয়, তোমাকে হচ্ছে ওই ব্যাপারটা পড়তে হবে। এরপরে যে এইটাই তোমার হচ্ছে এখানে মোটামুটি দেয়া আছে। পাশাপাশি ক্রোমোজোম সংখ্যার চার্টটা একটু পড়বা, এখন পর্যন্ত আসে নাই খুব একটা, মানুষেরটাই আসছে, বাট অন্যান্য ক্রোমোজোমের যে চার্টটা একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট গুলো যেগুলো, ঠিক আছে? আমি রিভিশন নোট এগুলো পড়াই দিব, সমস্যা নেই। অথবা তোমরা যদি নাও ক্লাস করো, রিভিশন নোটটা পড়ে ফেলাম, রিভিশন নোটটা বাইরের জন্য তোমাদের দিচ্ছি। ওকে, অন্যান্য এতদিন যে ইউনিভার্সিটি গুলো দিছি, এতদিন দিছি না, এটাও দিব ইনশাআল্লাহ। জিএসটি কেন বাদ দিব বলো? আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য, দেখো এটা হচ্ছে ওভারঅল সব ভার্সিটিতে আসে একটা চার্ট আছে, এই চার্টটা পড়বা, আদিকোষে কি থাকে, প্রকৃত কোষে কি থাকে। একটা এক্সাম্পল দেখো, আদিকোষ বিস্তৃত অঙ্গাণু কোনটা। সো এইখানে কোনোটি নয় কেন আসছে, আমি কিন্তু তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিছিলাম সেটা। সো আদিকোষে কি থাকে না, আদিকোষে অনেক কিছুই থাকে না, ঠিক আছে? আবরণী বিস্তৃত অঙ্গাণু এখানে আমাদের কাছে নাই। সেই হচ্ছে ওভারঅল কথা। কোষ প্রাচীর এর গঠন এবং উপাদানের কেসে, কোষ প্রাচীরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, এর পার্সেন্টেজটা মুখস্থ করতে হবে, কত পার্সেন্টেজ আছে, মেইন কি দিয়ে তৈরি হয়েছে এটা। আর সেলুলোজ আমরা যদি বলি কোষ প্রাচীরের সাথে আরেকটা জায়গা থেকে আরেকটা কোষের সম্পর্ক স্থাপন করে কে, প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীরে কি কি অংশ আছে, কয়টা পর্দা আছে, জাস্ট নাম, জাস্ট নাম। তোমরা মনে করো কোষ প্রাচীর পড়তে গেলে হয়তো অনেক ডিটেইলসে পড়বে, এত কিছু না, এটা পড়তে পারো, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে এখান থেকে কথা। ওকে, আর মাইসেলি কি, মাইসেলির পার্টটা একটু পড়বে, এখানে লেখা নাই, বাট যখন এটা পড়তেছো মাইসেলি জিনিসটা কি ওইটা হচ্ছে একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, প্লাজমা মেমব্রেন এবং কোষ ঝিল্লির কেসে, যে এইখানে আসলে কি দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে, ফ্লুইড, মোজাইক মডেল, এখানে ফসফোলিপিড কোনটা, এখানে প্রোটিন কি, কার্বোহাইড্রেট কি, জাস্ট এই গঠনটা পড়বা যে কি কি আসলে আছে, ঠিক আছে? ফসফোলিপিডে কি কি আছে ওই জিনিসটা জাস্ট একটু পড়লে হবে। যে দেখো গাঠনিক উপাদান কি, এই টাইপের প্রশ্নই হচ্ছে ওভারঅল। দেখো 19 বিষয় আসছে, 24-25 মানে তোমাদের লাস্ট ইয়ারে আসছে, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সো এটা হচ্ছে অ্যানালাইসিস আর কি। সো এখানে যেগুলো থাকে লিখেও দিছি, এবং তোমাদের একটু বলে রাখি আমি কিন্তু এখানে একই সাথে একটু আনসারের হিন্টও দিয়ে রাখছি। যেমন দেখো প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে কোনটা, আমি বলবো প্লাস্টিডের তুমি এখানে গঠনটা পড়বা। গঠন বলতে কি, যে স্ট্রোমা জিনিসটা কি, গ্রানাম জিনিসটা কি, থাইলাকয়েড জিনিসটা কি, জাস্ট সংজ্ঞা। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থেকে পড়বা। পাশাপাশি প্লাস্টিডের প্রকার আছে না, অ্যামাইলোপ্লাস্ট কি শর্করা সঞ্চয়কারী, ইলায়োপ্লাস্ট চর্বি, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন, তাহলে এই টাইপের প্রশ্ন আসে। যেমন দেখো চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটা, এইভাবে। ট্রান্সলেশন প্রক্রিয়া জিনিসটা হচ্ছে কি, ট্রান্সলেশন জিনিসটা কি সংজ্ঞা পড়বা। এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় কোন কোন অ্যান্টিবায়োটিক বাধা দেয়, অর্থাৎ এখানে অ্যান্টিবায়োটিকের একটা চার্ট আছে দেখবা, ওইটা একটু ইউনিক কিন্তু জিএসটির জন্য, সেটা হচ্ছে আসে, ঠিক আছে? এখানে তোমার একটা প্রশ্ন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়া, দেখছো জাস্ট সংজ্ঞা টাইপের জিনিসপাতি আসছে। এছাড়া ট্রান্সলেশনে কোন কোন সাইট আছে, এপিই সাইট আছে, কোন কোন অ্যান্টিবায়োটিক গুলো আছে, এটা একটু বলবেন। সেন্ট্রিওল এবং হচ্ছে সাইটোস্কেলিটন। ওকে, তাহলে সেন্ট্রিওল সাইটোস্কেলিটনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, জাস্ট বেসিক গঠনগুলো পড়বা। সেন্ট্রিওলের কাজ কি, সাইটোস্কেলিটনের কাজ কি। আর এইখানে যে আমরা বলি যে সাইটোস্কেলিটন, সেখানে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট,
এর আসলে কি কি কাজ করে, জাস্ট একজনের একটা একটা করে কাজ পড়বা। আর 9টা ত্রয়ী থাকে সেন্ট্রালে অনুনালিকা তৈরি করে, জাস্ট এই সংখ্যাটা মুখস্থ করবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, সহজ কথা এখানে সেন্ট্রাল ডগমাটা পড়বা, কিভাবে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন হয় এই জিনিসটা, এটা পড়লে মোটামুটি সংজ্ঞার পার্টি হয়ে যায়। পাশাপাশি এইখানে ইন্ট্রন এবং এক্সন জিনিসটা হচ্ছে কি থাকে আরএনএ এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের সময়, সেটা পড়বা। আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে হচ্ছে কি ট্রান্সক্রিপশনের উল্টা প্রসেস, শেষ আর কিছু না। ওকে, জাস্ট সংজ্ঞা দেখো, প্রত্যেকটা জায়গায় আমি যে নাম বলতেছি তোমার কিন্তু ডিটেইলস না, এখানে জাস্ট সংজ্ঞাটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। লাইসোজোম অটোফ্যাগি মানে হচ্ছে কি লাইসোজোম কি কাজ করে, তাহলে লাইসোজোমের কাজটা তোমাকে পড়তে হবে। লাইসোজোমে কি থাকে, এনজাইম থাকে, তাই না, কি ধরনের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এই হচ্ছে কথা। ওর স্পেশাল নাম পড়বা। একটু বলে রাখি, অধ্যায় 1 জন্য একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সবার স্পেশাল নেমটা পড়ে ফেলবা। এখানে অলরেডি প্রত্যেকটা অঙ্গাণুতে আমি দিয়ে রাখছি, বাট সবার স্পেশাল নেম পড়বা। যেমন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তোমার কোনটাকে কোষের রান্নাঘর বলা হচ্ছে, কোনটাকে শক্তি ঘর বলা হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু এখান থেকে ভালো মতো পড়ে ফেলো, স্পেশাল নেমগুলো। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পড়বা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সংখ্যাগুলো পড়বা, ঠিক আছে। সংখ্যা ভিত্তিক এমসিকিউ মাইটোকন্ড্রিয়াতে অনেক বেশি আসে, যে কয়টা থাকে, কয়টা সংখ্যায় কি কি থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতর কি কি রাইবোজোম থাকে, সেগুলো পড়বা। এখান থেকে একবার দেখলেই তোমার হচ্ছে হয়ে যাবে। জিন এবং ওপেরনের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে এখানে বলি তোমাকে জিন আছে, রেকন আছে, মিউটন আছে, ঠিক আছে। এগুলো সংজ্ঞা পড়বা। এই যে দেখো জিন, রেকন, মিউটন, সিস্ট্রন, এগুলোর হচ্ছে সংজ্ঞা পড়বা, ঠিক আছে। যেরকম দেখো এই যে সিস্ট্রন কিসের একক, মিউটন কিসের একক, রেকন কিসের একক, ঠিক আছে। কার্যকরী এককের কেসে তোমার এখানে কাজ করতে হবে। সাইটোসল, সাইটোপ্লাজমের ক্ষেত্রে তোমাকে জিনিসটা কি, কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, এবং সাইটোসলের বেসিক যেই বলা হয় না যে আমাদের কাছে উপাদান থাকে, জাস্ট উপাদানের ফ্লো চার্টটা একটু দেখে ফেলবে, তাইলে হচ্ছে কথা। এটা কম আসে দেখো, এগুলো কিন্তু দেখো একটা একটা করে প্রশ্ন আসছে। সো আমার প্রথম কাজ হচ্ছে টাইম যখন আসে আমি আগের গুলো পড়বো, ঠিক আছে। গলজি বডির ক্ষেত্রে গলজি বডির কাজ আর কিছু না, এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আর হচ্ছে এখানে ওভারঅল এটার হচ্ছে অপর নামটা কি, তাইলে হচ্ছে এখান থেকে তোমার পড়লে হবে। তারপরে হচ্ছে আবরণী বেষ্টিত কোনটা অঙ্গাণু, কোনটা আবরণী বেষ্টিত না, এটা তুমি দেখলেই মোটামুটি পারবে, আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। এবং এখানে দেখো 0টা প্রশ্ন, বাট আমি কেন দিছি, এগুলো রিসেন্ট টাইমে ভার্সিটিতে আসতেছে, যেগুলাই দেখবা 0টা প্রশ্ন কিন্তু অ্যাড করছি, এর মানে কি অন্য ভার্সিটিতে আসতেছে। নিউক্লিয়াসের গঠন আবিষ্কারকের কেসে কে আবিষ্কার করছে, নিউক্লিয়াসের গঠন বলতে এই যে 4টা উপাদান থাকে নিউক্লিয়াসের, রেটিকুলাম, রন্ধ্র, তারপরে তোমার মেমব্রেন, ঠিক আছে। সো নিউক্লিও প্লাজম, এই যে 4টা অংশ, এই 4টা অংশ পড়বা, তাইলে হচ্ছে হবে। এবং এগুলো কি লিখছি বলতো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহজ অ্যানালাইসিস লিস্টেড টপিক, আমি তোমাদের সহজ অ্যানালাইসিস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য দিছিলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে অধ্যায় 1 আমাদের কাছে শেষ, এবার অধ্যায় 2 এ চলে আসি। কোষ বিভাজনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, ওভারঅল তোমাকে বলি মিওসিস 1 এর প্রোফেজ 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যে কয়েকটা অংশ আছে না, লেপ্টোটিন, জাইগোটিন, এই কয়টা অংশ, এগুলার কিওয়ার্ড পড়বা। কিওয়ার্ড মানে কি, কোথায় তুমি দেখবা কায়াজমা হয়, সিনাপসিস হয়, ক্রসিং ওভার হয়, ফুলের তোড়ার মতো কখন দেখায়, এই ব্যাপারগুলো পড়বা। এই দেখো কায়াজমা কখন তৈরি হচ্ছে, এই যে এক্স আকৃতির কখন তৈরি হবে সেটা, ঠিক আছে। এই দেখো আমি কিন্তু এখানে আনসার হিসেবে হিন্টও দিয়ে রাখছি, কি ইভেন্ট, কি ইভেন্ট পড়লেই হবে। জাইগোটিন মানে সিনাপসিস বাইভ্যালেন্ট, প্যাকাইটিন মানে টেট্রাড কায়াজমা ক্রসিং ওভার, ডিপ্লোটিন মানে প্রান্তীয়করণ লুপ, শেষ। এতটুকু পড়লে দেখছো তোমার পড়া হয়ে যাচ্ছে অ্যানালাইসিস ক্লাসের সাথেও, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল কথা, কে হচ্ছে ক্রসিং ওভার আবিষ্কার করছে, এই জিনিসটা তোমার পড়লে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাইটোসিসের পর্যায় এবং ক্রোমোজোমের আকৃতি সেম ভাবে ওই যে ভিএলজিআই আমরা পড়ছিলাম না অধ্যায় 1 এ, ওইটা আর এটা সেম পড়া আর কি। পাশাপাশি মাইটোসিসের বেশ কিছু পর্যায় আর কি, যে কখন বিভক্ত হয়ে যায়, কখন সেটা 2 মেরুতে থাকে, কখন নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, এরকম কিছু কি ইভেন্ট তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে। তারপরে এই যে মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস মেটাফেজের টাইমে হবে আর কি। ওকে, এই হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে কথা। এবার আসো কোষ বিভাজনের প্রকারভেদ এবং হচ্ছে সাধারণ ধারণা। কোষ বিভাজনের প্রকারভেদ বলতে কি, তোমাকে বলবে একটা আছে ডিরেক্টলি 2টা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস। মাইটোসিস মানে সমীকরণিক বিভাজন, মিওসিস মানে হ্রাসমূলক বিভাজন, এই টাইপের সিম্পল সিম্পল কথাবার্তা আসে। ওকে, সো এই দেখো এরপরে কিছু কি, মিওসিস কোষ বিভাজনের ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়, দেখো আমি এখানে লিখে দিছি নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার, এই তথ্যটা তোমাকে বারবার মুখস্থ করতে। আর আরেক জায়গায় কি, একবার করে মাইটোসিসে, সো এই সংখ্যাটা পড়বা আর কি, কোথায় মাইটোসিস হয়, মিওসিস হয়, এই জিনিসগুলো কোথায় হয় সেটা অবশ্যই পড়বা। কোষের মৃত্যুর ক্ষেত্রে নেক্রোসিস, অ্যাপটোসিস, জাস্ট সংজ্ঞা। নেক্রোসিস মানে কি, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কি, ঠিক আছে। নেক্রোসিস মানে ইউজুয়াল হচ্ছে স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক, আর অ্যাপোপ্টোসিস মানে স্বাভাবিক মৃত্যু, শেষ। সো এই হচ্ছে কথা। প্রোগ্রাম এইগুলো তোমার এখানে দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেখো, ডিরেক্ট সংজ্ঞা থেকে আসছে, কিন্তু এইভাবেই আসবে, এইভাবেই আমাকে আনসার করতে হবে, ঠিক আছে। কোষ চক্রের নিয়ন্ত্রক কে কে, দেখো এগুলো কিন্তু আমি কেন দিছি, এগুলো থেকে আসতে পারে, বাট তোমার কাজ কি, তুমি যখন রিভিশন দিবে, একটা অধ্যায় কিভাবে রিভিশন দেয়, রিভিশন দেয় হচ্ছে সবার আগে আমি ভাই অধ্যায়ে গিয়ে এটা পড়ে ফেলবো, তারপরে আমি অন্যগুলো আসবো, ঠিক আছে। সো এরপরে দেখো, এরপরে কি আসে, এরপরে হচ্ছে কোষ চক্রের নিয়ন্ত্রকের ক্ষেত্রে সাইক্লিন কি করে, P53 কোনটা, এই জিনিসগুলো। পাশাপাশি কোনটা কত পার্সেন্ট সময় লাগে, সেই সময়গুলো ডেফিনেটলি পড়বে। এখানে তো 1995 বলছি, তার আন্ডারে যে G1, M এবং G2 এই ফেজের পার্সেন্টটা পড়ে ফেলবা, তাইলে তোমার কাজ শেষ।
এরপরে আসো হচ্ছে তোমার কোনটা মিওসিস দেখা যায়, যে কোন ধরনের মিওসিস, এইটা হচ্ছে আমি তোমাকে বলি এটা জিএসটি তে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এটা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে আসে রিসেন্ট টাইমে। কেন? কারণ এটা হচ্ছে রিসেন্ট টাইমে তোমাদের বইয়ে অ্যাড করছে এই টপিকটা, স্পোরিক, জাইগোটিক এবং টার্মিনাল যে আমাদের কাছে মিওসিস থাকে, ঠিক আছে। সো এটা কোথায় কোথায় হয় জায়গাটা হচ্ছে পড়ে ফেলবা, ঠিক আছে। আমি যে এখানে দিয়ে দিয়েছি তোমাদের এখানে অলরেডি, এবং রিভিশন ওটা থাকবে। কোষ বিভাজনের আবিষ্কারক এবং নামকারক, এটা তো তোমার বেসিক কথাবার্তা, যে কে আবিষ্কার করছে। বিশেষ করে তোমার এখানে স্ট্রাসবার্গার, যেটা স্ট্রাসবুর্গার যেটা তোমাদের বলা হয়, ঠিক আছে, ইংলিশে বলা হয় স্ট্রাসবার্জার। সো ওনার যে নামটা, ওনার নামটা হচ্ছে এখানে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তারপর থমাস হান্ট মর্গান, ওনারটা ইউজ করা হয়। ফ্লেমিং এর নাম ইউজ করা হয়, এই জিনিসটা হচ্ছে তোমার বলবা, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, ওয়াল্টার ফ্লেমিং এর এখানে গেল। মাইটোটিক ইনডেক্স জিনিসটা হচ্ছে কি, কতটুকু কোষ বিভাজন হয়, কেমন কতটুকু হয়, ঠিক আছে। যে মাইটোসিসের যত কোষ সংখ্যা বাই মোট কোষ সংখ্যা, সমীকরণটা কিন্তু এখানে দেয়া আছে, ওকে। এবং এটা থেকে কি করা যায়, যে টিউমার কতটুকু বাড়তেছে, জাস্ট এই কিছু ইনফরমেশন আমি তোমাকে যা বলতেছি এক্স্যাক্টলি এই টাইপেরই, ডিটেইলস না। তোমার কাছে মনে হতে পারে ভাই অনেক কিছু দিছেন, বাট না, দেখো এক একটা জায়গা থেকে 1 মিনিটের পড়া, বাট একদম ডিটেইল অ্যানালাইসিস, ওকে। অধ্যায় 2 গেল, এবার চলে আসি হচ্ছে আমরা কোথায় চলে আসবো হচ্ছে অধ্যায় 3-এ। অধ্যায় 3 কোথায় আছে দেখো, আমি কিন্তু আলাদা ফাইলে দিয়ে দিয়েছি তোমাদের এখানে, ঠিক আছে। তো এই যে এখানে, এবং এইখানে আমি কোনো এক্সট্রা কিছু দেইনি যেটা আসতে পারে এখানে ভার্সিটিতে জিএসটি যা আসে সেটা, এখানে কোনো এক্সট্রা নাই। কারণ এইটা কখন পড়বা, তোমার কি এখন পড়তে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে ভাই আমার কি এখনই ফুল সিলেবাস পড়তে হবে? আনসার ইজ নো। শর্ট সিলেবাস যদি তোমার শেষ হয়ে যায়, একবার যদি রিভিশনও ভালো মতো হয়, সব মনে থাকে, দেন তুমি ফুল সিলেবাসে যাবা। ফুল সিলেবাসে গেলেও প্রতিটা অধ্যায়ের দেখবা যেগুলো আমি 5 স্টার দিছি ওইটা আগে শেষ করবা। এই যে দেখো এইগুলো আগে শেষ করবা, পরে এগুলো আসে। ইভেন কোষ রসায়নটা ইম্পর্টেন্ট, পুরোটাই ইম্পর্টেন্ট বলতে পারো, বাট ইম্পর্টেন্স অনুসারে শেষ করবা, ওকে। সো দেখো লিপিড, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, অর্থাৎ কখন তোমার কোলেস্ট্রল বেশি খারাপ, কোন ফসফোলিপিড ভালো, কোন কোলেস্ট্রলটা ভালো, এইচডিএল নাকি এলডিএল, এদের পরিমাণ কেমন থাকা উচিত স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো থাকবে, যে এলডিএল কত থাকলে সুস্থ, এইচডিএল কত থাকলে সুস্থ, ভিএলডিএল কত থাকলে সুস্থ, এই যে ইনফরমেশন, সেটা টোটাল কোলেস্ট্রল কত থাকলে সুস্থ, এই জিনিসগুলো। সো এটা তুমি যদি পড়ো এখান থেকে হচ্ছে হয়ে যাবে, যে টোটাল কোলেস্ট্রল 200 কম থাকলে সুস্থ থাকবা তুমি, এই হচ্ছে কথা। কার্বোহাইড্রেট প্রকারভেদ, বন্ধন এবং রিডিউসিং সুগার। কার্বোহাইড্রেট যেগুলো আছে, সেলুলোজ, গ্লাইকোজেন, কেমিস্ট্রিতে বলছি কিন্তু আগের দিন, যে এদের মধ্যে কোন ধরনের মনোমার থাকে, কোন ধরনের বন্ধন থাকে, জাস্ট এতটুকু। এখানে কি স্টার্চের মধ্যে আমাদের কাছে কি থাকে, বিটা ডি গ্লুকোজ থাকে নাকি আলফা ডি গ্লুকোজ থাকে, লিঙ্কেজটা কিরকম, আলফা লিঙ্কেজ নাকি বিটা লিঙ্কেজ, জাস্ট এই ইনফরমেশন গুলো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এখানে কথা, বন্ধন এবং এটার কথা। রিডিউসিং সুগার বলতে কোনটা রিডিউসিং কোনটা নন রিডিউসিং, জাস্ট এই ঘটনাগুলো হচ্ছে তুমি এখান থেকে পড়লে হবে। সুক্রোজ বা অন্যান্য যেই আমাদের কাছে অংশগুলো আছে, ঠিক আছে, সুক্রোজ বা যখন আমি যে চিনিগুলো পাবো সেগুলোকে ভাঙলে আমরা আসলে কি পাই, ডাইস্যাকারাইড যেগুলো আমাদের কাছে আছে কি পাবো সেখানে, ঠিক আছে। সুক্রোজকে ভাঙলে কি পাবো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো, তাই না। তো অন্যান্যগুলোকে ভাঙলে কি পাবো, তারপরে এই যে রিডিউসিং সুগার কোনটা নয় আবার কোনটা ন, দেখো অনেক আসে এগুলো। সো এই হচ্ছে অবস্থা, যে গাঠনিক উপাদান বন্ধনের কথা, কোনটা রিডিউসিং যেরকম গ্লুকোজ ফ্রুক্টোজ, নন রিডিউসিং যেরকম সুক্রোজ স্টার্চ, এইগুলো পড়তে হবে তোমাকে, ঠিক আছে। এই হচ্ছে ওইখানে ওভারঅল আমাদের কাছে কথা। প্রোটিনের গঠন, পেপটাইড বন্ধন এবং হচ্ছে প্রকারভেদ। আচ্ছা, প্রোটিনের কেসে দেখবা এইটা এমন কোনো জায়গা নাই যে আসে না, একটা জায়গা আছে, গ্লোবিউলিন, প্রোটামিন, ঠিক আছে, অ্যালবুমিন, এই টাইপের বেশ কিছু প্রোটিন দেয়া আছে। তো ওই প্রোটিনগুলোর বৈশিষ্ট্য তোমাকে পড়তে হয়। যেমন দেখো এই যে গ্লোবিউলিন, প্রোলামিন, এই টাইপের আছে তোমার বিভিন্ন প্রোটিন। তো কোনটা দ্রবণীয়, কোনটা দ্রবণীয় না, কোনটা কোথায় পাওয়া যায়, কোনটা জবে পাওয়া যায়, কোনটা বার্লিতে পাওয়া যায়, কোনটা স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায়, এই টাইপের কিছু ইনফরমেশন আছে। সময় লাগবে এইটা পড়তে সময় লাগবে, এটাই বলছে। এগুলো খুব ফাস্ট শেষ করতে হবে, এটা সময় লাগবে, ঠিক আছে। তার পাশাপাশি প্রোটিন কিভাবে তৈরি হয়েছে, অ্যামিনো অ্যাসিডের সাথে কিভাবে গঠন হয়েছে, প্রোটিন পেপটাইড বন্ধন দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে, তাই না। আমাদের যেই পার্টটা থাকে পড়াই নাই, না পড়াই আমাদের মেইন ক্লাসে, জাস্ট বুঝাই দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এই যে দেখো ডিমের কুসুমে কি থাকে, গ্লোবিউলিন, এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের এখানে থাকে। এইটুকু পড়লেও অনেকটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। এনজাইমের প্রকারভেদ, কোএনজাইম এবং হচ্ছে ব্যবহার। ওভারঅল আমাদের কাছে হচ্ছে এনজাইম, যেটা এনজাইমের কি কি প্রকার আছে, ঠিক আছে। যেমন আর হচ্ছে বেশি আসে এনজাইম কোন কোন কাজে, যেমন পনির তৈরিতে, চোখের ছানি অপারেশনে কোন এনজাইম ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্যাটালাইজ এনজাইমের একটা রিঅ্যাকশন আছে, এটা হচ্ছে আসে। তারপর দেখো চোখের ছানি অস্ত্রোপচারে কোন এনজাইম ব্যবহার করা হয়, ট্রিপসিন। তো এই টাইপের কোন এনজাইম কোন কাজে ব্যবহার করা হয়, এটা বেশি আসে। কোন এনজাইমটা কোন কাজে ব্যবহার করা হয়, এটা কি আসে, এটা হচ্ছে বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে আমাদের কাছে কোনটা, এবার আসো হচ্ছে আমাদের কাছে কিভাবে পড়তে হবে, এটা তোমাদের এখানে বলছি। বেশি পড়বে হচ্ছে ট্রিপসিন, রেনিন, এই টাইপের কথা। কোএনজাইম আসলে কোনগুলো, এনজাইম তো এটাকে বলছি, কোএনজাইম কোনগুলো উদাহরণ পড়ো, এনএডিপি, এফএডি, এটিপি, এগুলা উদ্ভিদ সাহিত্য পড়তে হবে তোমাকে, ঠিক আছে। কোথায় দেয়া আছে এটা বলা আছে অলরেডি। অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদের কথা বলা হয়েছে, এইটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আমাদের এখানে আবার উদাহরণ পড়তে হয়,
কোনটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কোনটা অত্যাবশ্যকীয় নয়। আবার শিশুদের জন্য কয়টা থাকে, মানুষের মানে বড়দের জন্য 8টা, শিশুদের জন্য 10টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এগুলো উদাহরণ তোমাকে পড়তে হবে। দেখো শিশুদের জন্য অত্যাবশ্যকীয় এবং এই যে যেগুলো আছে এগুলো পড়তে হবে। দেখো তারপর তোমাকে বলবো কোনটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, উদাহরণ এই টাইপে আসতে পারে যে কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন হয়, কোনটা দিয়ে প্রোটিন হয় না। অর্থাৎ ওই যে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন অত্যাবশ্যকীয় নন অত্যাবশ্যকীয় যেটা আমরা বলি নন এসেনশিয়াল, সেগুলো তোমাকে হচ্ছে পড়তে হবে। ওকে, তারপরে এই যে এখানে তোমাদের টুকটাক জিনিসগুলো বলছে যে এই যে এখানে যেগুলো আছে প্রাপ্তবয়স্ক 8টা, অন্যান্য কিছু। ঠিক আছে, তো সময় লাগবে বলি, এটা হচ্ছে ডেফিনেটলি শর্ট পড়ার পরে তোমাদের সময় লাগবে এই অ্যামাইনো অ্যাসিডের পার্টটা পড়তে, আর সময় লাগবে হচ্ছে এইটা পড়তে, বাদ বাকিগুলো পড়তে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট সর্বোচ্চ তোমাদের হইলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কথা। আবার দেখছো যে জায়গা থেকে একটু কম পড়া ওই জায়গা থেকে কিন্তু অনেক কিছু আসে। অধ্যায় 3 আমরা শেষ করলাম, এবার চলে আসি হচ্ছে কোনটা, এবার চলে আসি হচ্ছে অধ্যায় 4-এ। অধ্যায় 4-এর কেসে এইটা দেখো, এটার হচ্ছে প্রথম যে কয়েকটা অংশ আছে এইটা অনেক ইম্পর্টেন্ট, এই প্রথম কয়েকটা অংশে। বাদ বাকি অংশগুলো খুবই একটা লাইন করে পড়লেই আসলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ভাইরাসের প্রকারভেদ ডিএনএ, আরএনএ এবং আকৃতির উপর ভিত্তি করে, মনে আছে যে কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, কোনটা লম্বা দণ্ডাকার, কোনটা গোলাকার, এই টাইপের যে প্রশ্নগুলো আসে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে চলে আসে। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে এইগুলাই ওভারঅল হচ্ছে এখান থেকে আমাদের কাছে পড়ে ফেলা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কাছে ওভারঅল এইটাই হচ্ছে দেয়া আছে যে কোনটা কোন ধরনের ভাইরাস, মানে ভাইরাসের টাইপগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। ওকে, তাইলে হচ্ছে এখান থেকে হয়ে যাবে ভাইরাসে ঘটিত রোগ, বাহক এবং লক্ষণ। এই ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা যে একটা চার্ট আছে যে এই ভাইরাসের কারণে এই রোগ হয়, তাহলে ওই চার্টটা পড়বা। এরপরে দেখবা তোমাদের কাছে হেপাটাইটিস ভাইরাস আছে। ঠিক আছে, ভাইরাসের প্রকার আছে, ডেঙ্গু ভাইরাস আছে, কেন হয়, কি কি লক্ষণ দেখা যায়, এর স্পেশাল নাম কি, হাড় ভাঙা জ্বর। পেপের রিং স্পট, এটা কার মাধ্যমে ছড়ায়, অ্যাফিডের মাধ্যমে ছড়ায়, ওই পাতায় কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই জাস্ট কিছু কিছু কথা তুমি যদি এখান থেকে পড়তে পারো এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো কোন পতঙ্গের মাধ্যমে হয়, অ্যাফিডের মাধ্যমে। ওকে, এবার আসো হচ্ছে এই যে ডেঙ্গু জ্বরের লক্ষণ, তারপরে তুষের আগুন কাকে বলা হয়, হেপাটাইটিস সি ভাইরাসকে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এবং গঠন, এখানে জাস্ট দেখবা ব্যাকটেরিয়ার বেসিক বৈশিষ্ট্য কোনটা, এইখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এর যে হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কোনটা আসলে, পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড, এগুলো তোমাকে পড়তে হবে। পাশাপাশি এখানে কিছু কথা আছে, পিলির কাজ কি, সংযুক্ত হওয়া, ফ্লাজেলা এর কাজ কি, ঘুরে বেড়ানো। ঠিক আছে, এগুলা ক্যাপসুল থাকতে পারে, এর কাজটা কি, এর মধ্যে মিজোজোম আছে, কোষ বিভাজনে সাহায্য করে, এর মধ্যে এটা একটা আদি কোষ, সবকিছু নাই ছড়ানো থাকে। শেষ, তোমাদের পড়াই দিলাম অলরেডি, এতটুকু করেই পড়বা, প্রশ্নে এতটুকুই আসবে, তোমাকে এতটুকুই মনে করে আনসার করতে হবে। ঠিক আছে, এই দেখো কোষ প্রাচীর কোনটা দিয়ে গঠিত, অনেক কমন একটা প্রশ্ন। এই পরে তোমাদের এখানে বলা হয়েছে কি রাইবোজোম থাকবে, তুমি অধ্যায় 1-এ পড়ে আসছো, মিজোজোম পিলির কাজটা মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব, মিথজীবিতা যেটা, এই ক্ষেত্রে যে কোন কোন ব্যাকটেরিয়া কোন কোন কাজে লাগে এর মধ্যে ইম্পর্টেন্ট গুলো দিয়ে রাখছি, নাইট্রোজেন সংবন্ধকরণ, দুগ্ধ বা পাট শিল্পে কোনটা ইউজ করা হয়, চা শিল্পে কোনটা ইউজ করা হয়। ঠিক আছে, নাইট্রিফিকেশনে কোন কোন ব্যাকটেরিয়া ইউজ করা হচ্ছে, এই গঠনগুলো ইম্পর্টেন্ট। সিম্বায়োটিকে কোনটা ইউজ করা হচ্ছে, রাইজোবিয়াম, অর্থাৎ ওই জায়গায় প্রত্যেকটা ব্যাকটেরিয়ার গঠন দেখবে আর কি। দুগ্ধ শিল্পে কোনটা ইউজ করা হচ্ছে, ল্যাক্টো দেখবা, ল্যাক্টো আছে। চা শিল্পে হচ্ছে কোনটা, মেগাথেরিয়াম দেখবা আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে কথা। ক্লস্ট্রিডিয়াম পাট পচাতে, অ্যাজিটোব্যাক্টার কোথায় কাজ করে, নাইট্রিফিকেশনে, এই হচ্ছে কথা। ম্যালেরিয়া পরজীবী, এরপরে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো কম আসা শুরু করছে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, এইখানে টিপিক্যালি নামগুলো মনে রাখতে হবে, কোনটা প্রবেশ করে, স্পোরোজয়েড। ঠিক আছে, তারপরে সেটা কি হয়, বিভিন্ন স্টেপগুলো আছে, কোনটা ট্রোফোজয়েড, কোনটা সিগনেট রিং, কোনটা অ্যামিবয়েড ট্রোফোজয়েড। ঠিক আছে, কোনটা অ্যামিবয়েড আমরা বলি দশা, কোন সময় এটাকে উপস্থিতি শনাক্ত করা যায়, সাফনার্স দানা, এই রকম কমন প্রশ্নগুলোই তোমাদের এখানে ওভারঅল আসে। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কি। এছাড়া হচ্ছে কোন কোন স্টেপ আছে, হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই জাস্ট ক্রমগুলো দেখে রাখবা, ক্রমগুলো দেখলেই তুমি ওভারঅল পারবা আর কি। ওকে, এই যে জ্বর আসার কারণ হচ্ছে হিমোজয়েন হিসেবে এখানে বলা হয়েছে। এরপরে কিছু সংজ্ঞা আছে, ভিরিয়ন, ভিরিয়য়েড এবং প্রিয়ন। ভিরিয়ন কি, ভিরিয়য়েড কি, প্রিয়ন কি, এদের উদাহরণ কি। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে তুমি পড়লে হবে। দেখো সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ এটা তো ভেরি অন হবে, তাই না, অন মানে অ্যাক্টিভ। আচ্ছা, সো এরপরে দেখো, এরপরে আমাদের কাছে কি আছে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ক্ষেত্রে তোমাকে বলতে হবে রং, যেটা যে ক্রিস্টাল ভায়োলেটের পরে আমি যখন স্টেইনিং করি তখন কোনটায় রং ধুয়ে যায়, কোনটা রং বসায় রাখতে পারে, ওই হিসেবে গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ সংজ্ঞা পড়া, উদাহরণ পড়া, কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। ঠিক আছে, 1 লাখ কষ্ট একটা এক্সাম্পল আছে, ওইটাকে পড়ে ফেলবা, সহজ আছে। ম্যালেরিয়া পরজীবী মশকির দেহে জীবনচক্র, জীবনেও আসে না এখন পর্যন্ত মশকির দেহের ক্ষেত্রে, বাট তারপরেও কিছু কথা পড়ে রাখবা। মশকির দেহে কি কি পাওয়া যায়, মশকির দেহে এই যে আমরা বলি গ্যামেটোগনি, স্পোরোগনি পর্যায়ে উওকিনেট, উওসিস্ট গঠন হয়, তারপরে স্পোরোজয়েড গঠন হয়, মশকির লালা গ্রন্থিতে চলে যায়, এই ঘটনাগুলো পড়তে হয়। তারপর এক্স ফ্ল্যাজেলেশন জিনিসটা হচ্ছে কি, অর্থাৎ ওভারঅল এখানে তোমার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো তোমাকে এখানে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কি পড়াইলাম, অধ্যায় 4 পড়াই দিছি। এবার তাহলে আমরা কোথায় চলে আসবো, এবার চলে আসবো হচ্ছে অধ্যায় 5-এ।
তাহলে আসো আমরা হচ্ছে এখন কোথায় চলে যাবো, অধ্যায় 5-এ। অধ্যায় 5টা খুবই বাজে একটা অধ্যায়। আমি যদি তোমাকে বলি যে কিছু অধ্যায় ফুল সিলেবাসে পড়লেও লাস্টে এসে পড়বা, সেটা হচ্ছে অধ্যায় 5 আর অধ্যায় 12। এটা হচ্ছে লাস্টে এসে পড়াই বেটার। এখন এই মোমেন্টে যদি কেউ আগে থেকে না পড়ে থাকো, আমার প্রেফারেন্স হচ্ছে শৈবাল ছত্রাক এখন পড়ার কোনো দরকারই নেই। কিছু চার্ট বলবো, ওই চার্টটা চাইলে পড়তে পারো। কথা হচ্ছে এখানে তোমার কাছে প্রথম কি আছে, ছত্রাকের জনন, প্রকারভেদ, অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এখানে মেইনলি তোমাকে আসলে পড়তে হয় যে ছত্রাকের যে গুরুত্বটা আছে, যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, সেটা যদি তুমি গুরুত্বের পার্টে গিয়ে পড়তে পারো সবচেয়ে বেশি কাজে দিবে। আর জননের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ডিংস আছে তুমি জাস্ট এইখানে দেখো, এখানে যে কিভাবে পড়তে হবে তুমি জাস্ট এখানে দেখো, পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি হবে, অর্থাৎ এই যে অংশগুলো আছে কনিডিয়া, বেজিডিওস্পোর, এই ঘটনাগুলো তোমাকে হচ্ছে জাস্ট নামগুলো পড়বা, তাইলে হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, লাস্ট ইয়ারই আসছে এটা ফুল সিলেবাস থেকে, বাট এটা কিন্তু টিপিক্যাল জায়গা থেকে দেখো, আগে ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম জায়গা থেকে এখানে সবসময় প্রশ্ন আসতো, গত বছর ফুল সিলেবাসের এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তো চাইলে জননের জায়গায় মাশরুম যেটা আমরা বলি তার হচ্ছে জাস্ট গঠনটা করতে পারো, যে গঠন বলতে একদম ডিটেল না, জাস্ট কি কি আছে এতটুকুই, আমার খুব বেশি বোঝা লাগবে না যে অন্য কি কি আছে কি না আছে। ঠিক আছে, সেটা অলরেডি লেখা আছে। পাশাপাশি হচ্ছে কোনটা থেকে কোন অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় আমরা সেটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের এখানে। ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ ছত্রাক ওভারঅল হচ্ছে আমরা মনে আছে আমাদের নগ্নবীজে আবৃতবীজিতে গিয়ে পড়তাম যে এটার হচ্ছে কি থাকে, কোরালয়েড মূল থাকে, বা এটার হচ্ছে এরকম খাড়া কাণ্ড থাকে। সো এরকম কিছু বৈশিষ্ট্য আছে তোমার ছত্রাকের মাঝেও, তো সেই জিনিসগুলো একটু দেখতে পারো এখানে। স্পেসিফিক্যালি যদি আমি বলি ইম্পর্টেন্ট কোনটা, কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান ও কি কি খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, এই জিনিসগুলো। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লোরোফিল বিহীন ছত্রাক, এই জন্য কি অন্যের উপর শোষণ করে বেঁচে থাকে, এই কিছু কথা হচ্ছে এখানে আসে। গ্লাইকোজেন কোথায় পাওয়া যায় ছত্রাক, তাহলে এটা কোথায়, সঞ্চিত খাদ্য থেকে আসছে। ওকে, তারপর এখানে আমি আনসারের মতো লিখে দিছি, এবার রিভিশন ওটা কালকে আসবে ইনশাল্লাহ। এবার এটা হচ্ছে কথা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব এবং ওয়াটার ব্লুম, অধ্যায় 4, 5, 6, 7 বোটানির এই 4টা অধ্যায়ে গুরুত্বপূর্ণ, ইভেন 8-এও গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। ওই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। অধ্যায় 4-এ যেরকম আসে ভাইরাস, ব্যাকটেরিয়া, অর্থনৈতিক গুরুত্ব থেকে। অধ্যায় 5-এ শৈবাল, ছত্রাক, তারপরে তোমার হচ্ছে এখানে যেটা আমার কাছে আছে সেখান থেকে আসে। অধ্যায় 6-এ গিয়ে আসবে রিক্সিয়া থেকে। অধ্যায় 7-এ গিয়ে আসবে নগ্নবীজ আবৃতবীজের গুরুত্ব থেকে। তো গুরুত্ব ইম্পর্টেন্ট ওভারঅল, বাট তার মধ্যেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেইখানে তোমাকে ওইভাবে পড়তে হবে। ঠিক আছে, যেটা আগে বেশি ইম্পর্টেন্ট সেটা আগে বলবো, শেষ। এই হচ্ছে ওভারঅল এখানে কথা আমাদের কাছে, যে শৈবাল কি করতেছে কি না করতেছে, গুরুত্বের পার্ট থেকে আসে। ছত্রাক এবং শৈবাল ঘটিত রোগ, এটাও গুরুত্বের সাথে পেয়ে যাবে এখানে, যেদের দ্বারা কি কি রোগ হয়। প্রশ্ন আসবে যে এই যে রোগটা হচ্ছে এটা কি ছত্রাকের কারণে নাকি শৈবালের কারণে, জাস্ট তুমি এতটুকু পড়লেই হয়ে যাবে এখানে। এই দেখো কোন জীবাণুর কারণে আলুর বিলম্বিত ধসা রোগ হয়, ঠিক আছে, তো পিথোফোরা ইনফেস্টন্সের কারণে হয় আর কি। এই হচ্ছে ওভারঅল কথা। সো বৈজ্ঞানিক নাম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবা। আলু ধসা বা এই যে তোমার পা ধসা রোগ, এগুলো খুব কমন রোগ আর কি। ওকে, সো এইখানে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে। দাঁত রোগে আসলে কোনটা হয় এগুলো এখানে লিখে দিয়েছি আমি, এখানে সমস্যা নেই। শৈবালের জননের কেসে এখানে আসে জুস্পোর, পামেলা দশা, হরমোগোনিয়াম। তো এই জিনিসগুলো দিয়ে আসলে তার জনন হয়, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, এই 3টা পার্টের সাথে তোমাকে জাস্ট কি কি অংশ আছে সেটা পড়লেই হয়ে যায়। বাট শেষের দিকে কম প্রশ্ন আসে এই জায়গা থেকে, সমস্যা নেই কোনো। শৈবালের সাধারণ বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস, ওইটাও সেম, ওই যে আগে যেরকম বৈশিষ্ট্য পড়ছিলাম না ছত্রাকের বৈশিষ্ট্য, ওইরকম ভাবে শৈবালের বৈশিষ্ট্য কি কি থাকে শৈবালের মাঝে আর কি। এবং এই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ চার্ট পাবা, যে একটা চার্ট এরকম পাবা, শৈবালের নাম লিখবে, তার বর্ণ লিখবে, তার সঞ্চিত খাদ্য লিখবে, এরকম একটা চার্ট হচ্ছে 3 নাম্বার পেজে গিয়ে পাবাই শৈবাল ছত্রাক খোলার পরে। তো ওই চার্টটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, অতটুকু চার্ট পড়লে তোমার এখানে হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাগারিকাসের গঠন এবং জনন, এই সেম ভাবে ওই মাশরুমের পার্টের সাথে কি কি আসে আসে মানে এখান থেকে আসে, সেটা তুমি এখান থেকে দেখলেই হবে। ঠিক আছে, বেজিডিয়াম, বেজিডিওস্পোর ও কনিডিয়া, এগুলোর সাথে পড়লে ওই আগের মতো আর কি এখানে পাবা আর কি মিল। সো এরপর হচ্ছে লাইকেনের বৈশিষ্ট্য। লাইকেনের এখানে হচ্ছে বিভিন্ন লাইকেন থাকে, যে তুমি যদি এখানে আসো তো তোমাকে এখানে দেখাই যে লাইকেনের প্রকার হয়ে, যেমন ক্রাস্টোস, ফোলিওস, ফ্রুটিকোস। ঠিক আছে, এই লাইকেন গুলো আসলে কোথায় জন্মায়, তোমাকে বলবে কাঠে কোন ধরনের লাইকেন জন্মায়, পাথরে কোন ধরনের লাইকেন জন্মায়। তো ওই সংজ্ঞা অনুসারে জাস্ট নামটা পড়লে হয়ে যাবে, এটা মুখস্থ করা লাগে না, তুমি জাস্ট ওয়ার্ড যদি ভেঙে ভেঙে পড়ো তাহলে হয়ে যাবে, সমস্যা নেই কোনো। তারপরে ইউলোথ্রিক্সের গঠন এবং জীবনচক্র মানে আসে নাই এখনো, বাট অন্যান্য জায়গায় আসে, যে ইউলোথ্রিক্সে আসলে কোন ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, আংটি বা গার্ডল আকৃতির আমরা আসলে পাই ইউলোথ্রিক্সের মাঝে। এবং এইটা আসলে এই অধ্যায়ও না বলতে পারো, অধ্যায় 1-এর যে ক্লোরোপ্লাস্ট আছে না, ওইখানে ইউলোথ্রিক্সের উদাহরণের মধ্যে দেয়া আছে। সো ওইটা তুমি হচ্ছে পড়তে পারো, ইউলোথ্রিক্স, পাইরোগাইরা, সো এদের গঠনগুলো কেমন থাকে সেটা তোমাকে ওইখান থেকে পড়তে হয়। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল অধ্যায় 5-এর কথা। অধ্যায় 5 আমি খুব বেশি সাজেস্ট করি না পড়ার জন্য, বাট পড়লেও হচ্ছে এই যে প্রথম দিকের এগুলো হচ্ছে পড়তে পারো। ওকে, বাট একদম শেষের দিকে গিয়ে তুমি পড়লে সবচেয়ে বেশি বেটার হয়। আচ্ছা, এবার আসো হচ্ছে কোনটা, এবার আসো হচ্ছে আমাদের কাছে অধ্যায় 6। অধ্যায় 6 খুব ছোট, খুবই ছোট অধ্যায় 6। ঠিক আছে,
অর্থাৎ 6 মেইনলি হচ্ছে কোনটা, ওই বৈশিষ্ট্য সেম ভাবে ব্রায়োফাইটা আছে তার বৈশিষ্ট্যগুলো পড়বা, এবং বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো পড়বা, ও কি গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট, ওর আকার কেমন, সমাঙ্গ কিনা, থ্যালয়েড কিনা, সেই ব্যাপারগুলো হচ্ছে তুমি এখান থেকে পড়লে হয়ে যাবে, উদাহরণ পড়বা আর কি। ঠিক আছে, তারপরে ব্রায়োফাইটার কোনটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, এটা কি বৈশিষ্ট্য থেকে আসছে, ব্রায়োফাইটার আগের দিকে আসতো, এখন রিসেন্ট টাইমে কম আসে, সো এইগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। রিক্সার ক্ষেত্রে কি আসছে, রিক্সার বৈশিষ্ট্য যেটা, ওই যে বললাম না আবারও, বৈশিষ্ট্য গুরুত্ব, রিক্সা হচ্ছে কি পরিবেশ দূষকের বা পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে, এই হচ্ছে কথা। খুব মানে খুব কমন একটা প্রশ্ন এটা, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কোনটা, রিক্সা। এরপর হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, তার মানে কি টেরিডোফাইটার পার্টে গিয়ে আমরা টেরিডোফাইটার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতেছে। ঠিক আছে, জাস্ট ওভারঅল এখানে ওই পাতার মতো কিছু কথা আছে, নগ্নবীজির মতো, ওইখানে যেরকম সার্সিনেট ভার্নিশন এগুলো হিসাব করতাম, তো এখানে ওই যে সার্সিনেট ভার্নিশন, ফ্রন্ট, ক্রোজিয়ার, এরকম কিছু ওয়ার্ডিংস পাবা, জাস্ট ওয়ার্ডিংস গুলো দেখলেই কাজ হয়ে যাবে, বাট এর শেষের দিকে অবশ্যই ডেফিনেটলি, এগুলো নিয়ে প্রথম দিকে প্যারা নেওয়ার কোনো কারণ নেই। ওকে, সো ওভারঅল এখানে তোমার দেয়া আছে যে ওভারঅল কি পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে। বৈশিষ্ট্যের মাঝে একদম ডিটেল বৈশিষ্ট্য না, জাস্ট কিওয়ার্ড যেগুলো বেশি আসে। ওকে, সো এটা পড়লে তোমার অধ্যায় 6 এর পার্টটা হচ্ছে শেষ হয়ে যাবে। আমি চলে আসি হচ্ছে এবার অধ্যায় 7-এ, নগ্নবীজে আবৃত বীজের কেসে তোমাকে আসলে কি পড়তে হবে। সহজ কথা হচ্ছে যে এটা কি অধ্যায় 4-5 মানে 4-5-6 এর মতোই না, তাহলে এখানে কি বৈশিষ্ট্য গুরুত্ব মাস্ট, বৈশিষ্ট্য গুরুত্ব মাস্ট, কিন্তু অধ্যায় 7-এ এসে তোমার আবার আরো এক্সট্রা কিছু পড়তে হয়। কি কি পড়তে হয় বলতো, ফলের উদাহরণ কোনটা, ফুলের উদাহরণ কোনটা, তারপরে তোমার অমরা বিন্যাসের উদাহরণ কোনটা, পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটা, এইগুলা এই অধ্যায়ের মাস্ট টু নো জিনিস, একদমই মাস্ট টু নো। একবীজপত্রী দ্বিবীজপত্রী এদের মধ্যে ডিফারেন্স কি, মাস্ট টু নো। ঠিক আছে, এইটা পড়া বাদে কোনোভাবে অন্য কোথাও যাওয়া যাবে না। ঠিক আছে, অধ্যায় 7 থেকে প্রশ্ন আসবেই। সো উদাহরণ যদি ভুলে যাও, উদাহরণ নিমোনিক্স দিয়ে মনে রাখো, কিংবা উদাহরণ তুমি লিখে পড়ো, বা যেভাবেই হোক উদাহরণ তোমাকে মাস্ট মনে রাখতেই হবে। তো এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে কয়ে আসে বিভিন্ন গোত্রের পরিচিতি, এই জায়গাটা একটু এক্সট্রা সিলেবাসের, এক্সট্রা বলতে তোমার আসলে এক্সট্রা রাইটার থেকে আসলে প্রশ্ন আসে বেশ কিছু। ঠিক আছে, আগের সিলেবাসের পার্ট থেকেও কিছু আসলে টানে এই জন্য। তো এখানে তোমার কি আছে, তোমার হচ্ছে পোয়েসি, সোলানেসি বা হচ্ছে ক্রুসিফেরি, ক্রুসিফেরির মধ্যে কোনটা হবে, সরিষা বাবা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে লিগুমিনোসা, এর মধ্যে আসলে কোনটা থাকে, শিম। তো এই টাইপের কিছু কথা তোমাদের বইয়ে নেই বাট আসে, বাট এই গোত্রের মধ্যে উদাহরণ কোনটা, ওই গোত্রের মধ্যে উদাহরণ কোনটা, এটা জাস্ট রিভিশন নোট যতটুকু দিব অতটুকু পড়লেই হয়ে যাবে। এগুলো জেইউতে অনেক বেশি আসে, জেইউডিতে। এবারে সেম ভাবে পোয়েসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্য, ধান গোত্রে কিরকম হয়, গর্ভমুণ্ড কেমন থাকে পালকের মতো, এই টাইপের কিছু কথাবার্তা আসবে। তারপরে হচ্ছে এখানে আমরা কি ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখতে পাই, এখানে ফল কিরকম হয়, ক্যারিঅপসিস ধরনের, এই টাইপের কথাই হচ্ছে ওভারঅল এখানে আসে। আর এগুলোর উদাহরণ কি, পোয়েসির মধ্যে কে কে পাবা, ধান, গম, বাঁশ, এগুলো পাবা। সেই হচ্ছে ওভারঅল এখানে কথা, এইগুলোই তুমি পড়লে মোটামুটি তোমার কাজ হয়ে যাবে। অমরা বিন্যাসটা দেখো খুব গুরুত্বপূর্ণ, অমরা বিন্যাসের টাইপ কোনগুলা, কোন ধরনের অমরা বিন্যাস সেটা পড়বা। তারপরে হচ্ছে দেখো জবার অমরা বিন্যাস, এটা এইখানেও আসে, মানে জবার অমরা বিন্যাসটা সব জায়গায় কমন, একদমই কমন, মেডিকেল থেকে শুরু করে সব জায়গা থেকে এটা কমনলি আসতেছে। এবার এখানে আসা হচ্ছে এই যে এরপরে আসা হচ্ছে নগ্নবীজি, যেটা যে সাইকাসের গঠন বৈশিষ্ট্য জীবন্ত জীবাশ্ম, এইটার সাথে কিন্তু নগ্নবীজির গঠন বৈশিষ্ট্য সেম একটা মিল পাবা। সো এইখানে এসেও তুমি একদম কি ওয়ার্ড গুলো পড়বা, যেটা বাম গাছের মতো খাড়া, এটা স্পোরোফাইটিক। ঠিক আছে, এর মধ্যে কোরালয়েড মূল দেখা যায়, এর পাতা পক্ষল যৌগিক, এইরকম কিছু কথাগুলো যেগুলো একদমই সুপারফিশিয়াল কথা, সেগুলোই তোমাকে পড়তে হবে। একদম ভিতরে গিয়ে অনেক ডিটেল এত কিছু কখনোই তোমার লাগবে না। এই হচ্ছে ওভারঅল এখানে কথা। জীবন্ত জীবাশ্ম তো স্পেশাল নেমিং তো এখান থেকে আসছে, এটাকে পাম ফার্ন বলা হয়, স্পেশাল নেমগুলো। নগ্নবীজি উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য, সাইকাসের সাথে মিল পাবা। সো সাইকাস আর নগ্নবীজি আলাদা টাইপ করলেও আসলে সেম টাইপই বলতে পারো, এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। এর মধ্যে কোনগুলা দেশীয় মানে দেশে জন্মায়, কোন কোন প্রজাতিগুলোর নাম পড়বা, কোনটাকে বাঁশপাতা নামে পরিচিত স্থানীয় হবে সেটা হচ্ছে পড়বা ভালোভাবে। আচ্ছা, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, যেটা পোয়েসি পড়ছি তাহলে মালভেসিও আসবে, বাট মালভেসিটা কম ইম্পর্টেন্ট। এবং বলে রাখি পোয়েসি আর মালভেসি যেটা আছে, এদের আরেকটা জিনিস পড়ে রাখবা, এদের হচ্ছে পুষ্প সংকেত আছে, পুষ্প সংকেতটা পড়ে রাখবা। পুষ্প সংকেত যে পোয়েসির কোন ধরনের, মালভেসির কোন ধরনের, জবা আর ধানের, এটা একটু পড়ে রাখবা, তাহলে হচ্ছে হবে। এখানে কিন্তু দেখো প্রত্যেকটা টপিক থেকে তোমার টাচ করতে হবে, এমন না যে ভাই আমি কোনো টপিক স্কিপ করে যাচ্ছি, বাট ওই টপিকের এক্স্যাক্টলি কোন জায়গায় পড়তে হবে সেটা তোমাকে বুঝতে হবে শেষ মোমেন্টে। এক্স্যাক্টলি বুঝতে পারলে টাইম অনেক ভালোভাবে সেভ করতে পারবা। ঠিক আছে, সো পুষ্পপত্র বিন্যাস সেম ভাবে এইখানের যে উদাহরণগুলো আছে সেটা পড়বা। ফলের প্রকারভেদ, ফলটা জিএসটি তে, এই দেখো জিএসটি তে আসছে আমাদের দুইটা, বাট আমি কি লিখছি, জিএসটি তে কম আসলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পছন্দের এটা, তাই এটাকে যদিও এটা 2 স্টারে আছে, তাও এটাকে একটু প্রায়োরিটি দিয়ে পড়বা। ফলটা সব জায়গায় অনেক ফেভারিট টপিক। ঠিক আছে, যৌগিক ফল, গুচ্ছ ফল, ক্যারিঅপসিস, ওকে, তারপরে তোমার সরিষা কি ধরনের ফল,
ঢেঁড়সে কি ধরনের আমরা পার্ট পাই, এই কথাগুলো মাস্ট হচ্ছে ভালো মতো পড়বা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এই সেম দেখছো, প্রতিটা অধ্যায় 4 থেকে শুরু করে বৈশিষ্ট্য আসতেছে, আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বা, যেখানে ফল হয়, কেন ফল হয়, গর্ভাশয় থাকে, এরকম কিছু টিপিক্যাল কথাবার্তা এখানে হয়। তারপরে এখানে দ্বি নিষেক হয়, তাই কি হয়, শস্য ট্রিপ্লয়েড হয়, নিষেকের কি হয়, নিষেকের পরে হয় না আগে হয়, এই টাইপের ইনফরমেশন আবৃতর সাথে নগ্নবীজিটা পার্থক্য করে করে পড়বা। সো পুষ্পের বিভিন্ন স্তবক, স্তবকগুলোর নাম পড়বা, কালার পড়বা, তাইলেই হচ্ছে হবে আর কি। উদ্ভিদের স্বরূপ, কাণ্ড, মূলের এখানে আসে নাই, 0টা প্রশ্ন, বাট যদি তোমার সময় থাকে তাইলে হচ্ছে একটু দেখবা যে কাণ্ড কোন ধরনের আছে, রানার, রাইজোম, টিউবার, ওকে। সো এই যে আমাদের কাছে কাণ্ডগুলো আছে, কাণ্ডের উদাহরণগুলো দেখবা, আর মূলের উদাহরণগুলো দেখবা, কোথায় অস্থানিক দেখা যায়, কোনটায় প্রধান মূল দেখা যায়, গুচ্ছমূল কার প্রধান বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য, এইভাবে মূলের এতটুকু পড়লেই হবে। এই দেখো কোথায় গুচ্ছমূল দেখা যায়, ধান একবীজপত্রীতে। পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এটা যেটা বললাম পোয়েসি মালভেসি, এটা পড়ে ফেলবে, এখানে দেয়া আছে জবা ফুলের কোনটা থাকবে, আর পরবর্তী তুমি বইয়ে যদি যাও, বইয়ে দেখবা হচ্ছে যে একবীজপত্রী, এটাও দেয়া আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাছে অধ্যায় 7-এর পার্টটা, গুরুত্বপূর্ণ, ছোট অধ্যায়, বাট অধ্যায় 7 অলওয়েজ ছোট হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলে আসি হচ্ছে অধ্যায় 8-এ। অধ্যায় 8-এ এখন আমরা কি পড়বো, অধ্যায় 8-এ পড়বো হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্রের যে পার্টটা। তো এখানে সবার আগে আসছে হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। যেটা ভাস্কুলার বান্ডেলের 3টা পার্ট পাবা তুমি, সমপার্শ্বীয় মানে একটা অংশ যেটা থাকবে তোমার কাণ্ডের মধ্যে, মূলের মধ্যে, টেরিডোফাইটা উদ্ভিদ, 3টা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় পাবা, ঠিক আছে। এরপরে দেখবা হচ্ছে তুমি পাবা হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, ওইগুলো তুমি হচ্ছে পাবা, ওকে। তারপরে তুমি এই যে এই উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো তোমাকে হচ্ছে ভালো মতো পড়তে হবে। এখানে যেগুলো আছে উদাহরণ মাস তোমাকে পড়তে হবে। তোমাকে বলবে লাউয়ে কোনটা পাওয়া যায়, তোমাকে বলবে পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, ঠিক আছে। ওইটা সবার আগে মনোযোগ দিয়ে তোমাকে হচ্ছে পড়তে হবে, ওকে। দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কি ধরনের হবে, বদ্ধ, সমপার্শ্বীয়, এবং দেখো এই জিনিসগুলো ওভারঅল হচ্ছে অনেকবার রিপিট করতে থাকে, ওকে। এখানে লিখে দিছি আর কি কোনগুলো তোমাকে ডিরেক্টলি পড়তে হবে। জাইলেম ফ্লোয়েম টিস্যু, এইটা তোমাকে হচ্ছে বইয়ে তুমি ডিরেক্টলি পাবা না, তোমার যেই কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে তোমাকে এটা পড়তে হবে হিসাবে, সত্যি কথা বলতে। কেন? কেননা এইখানে জাইলেমের কোন কোন পার্ট আছে, ফ্লোয়েমের কোন কোন পার্ট আছে, কোনটা জীবিত কোনটা মৃত, এই প্রশ্নটা হচ্ছে অনেক কমনলি আসে, যে জাইলেমের কোন অংশটা শুধুমাত্র জীবিত, ঠিক আছে, ফ্লোয়েমের কোন অংশটা কেবলমাত্র মৃত, এই টাইপের প্রশ্ন হচ্ছে তোমাকে এখানে ওভারঅল আসতে থাকে, ঠিক আছে। দেখো পাটের আঁশ কি ধরনের টিস্যু, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, সো এটা বইয়ের মধ্যে আছে, সমস্যা নেই। ফ্লোয়েম ফাইবার, এই যে বাস্ট ফাইবার, এটা হচ্ছে মৃত, আর জাইলেম প্যারেনকাইমা শুধুমাত্র জাইলেমের মধ্যে সজীব, এই কথা। স্থায়ী টিস্যু, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, মজ্জা এবং এন্ডোডার্মিস, যেটা এইটা ওভারঅল হচ্ছে তুমি জাস্ট কি পড়বা, তুমি জাস্ট সিকোয়েন্সটা পড়বা, যে গ্রাউন্ড টিস্যুতে কি কি অংশ থাকে, ঠিক আছে, কি কি অংশ থাকে, এতটুকু বললে মোটামুটি হয়ে যায়, প্রশ্ন কম আসে এখান থেকে। এই দেখো কোন টিস্যু ক্রমান্বয়ে হচ্ছে মৃত কোষে পরিণত হয়, এটা কিন্তু কিসের মধ্যে আসছে বলতো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এটা দেখবা হচ্ছে গ্রাউন্ড টিস্যু শুরু হওয়ার আগে একটা ডার্ক করে এরিয়া আছে, জাস্ট ওইখান থেকে পড়বা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা জিনিসগুলো কি। প্যারেনকাইমাটা বেশ সজীব থাকে, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা যেটা থাকে পাথরের মতো হয়ে যায়, মৃত আর কি। সো এই যে কিছু কথাগুলো, এইগুলো তুমি বইয়ে খুব বেশি ডিটেলসে পাবা না, যখন তুমি এই টাইপের প্রশ্ন ধরো, আমি যে প্রশ্নটা লিখে দিছি না, তোমার তো কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকে দেখো এটার সাথে ডিটেলসে কি লিখছে, ওই ডিটেলসটা পড়ে ফেলো, কেননা বইয়ে খুব ভালো এই যে জাইলেম ফ্লোয়েম আর প্যারেনকাইমা, কোলেনকাইমিয়ান ইনফরমেশন কম আছে আমাদের বইয়ে, ঠিক আছে। সেই হচ্ছে ওভারঅল কথা। ক্যাসপেরিয়ান স্ট্রিপটা পড়বা, ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কোথায় থাকে, কি সঞ্চয় করে, কি শ্বেতসার আবরণ বলা হয়, এই টাইপের কিছু কথা, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু বেশি প্যারা খেয়াল না, যেগুলো একটু কম দেখতেছো এগুলো কিন্তু কমই আসলে। ভাজক টিস্যুর প্রকারভেদ এবং কাজের কথা বলা হয়েছে, এটাও সেম, ভাজক টিস্যুর মধ্যে কি কি আছে আমাদের কাছে, ওই ভাজক টিস্যু জাস্ট প্রকারভেদ গুলো দেখবো কোন জায়গায় কি পাওয়া যায়, এবং এই জায়গায় এসে সবচেয়ে বেশি তোমাকে পড়তে হবে অবস্থান আর কি, যে মাছ ভাজক টিস্যু কই পাওয়া যায়, প্লেট ভাজক টিস্যু পাতায় পাওয়া যায়, রিব ভাজক টিস্যু মজ্জা রশ্মিতে পাওয়া যায়, এই টাইপের কথা তোমাকে হচ্ছে এখান থেকে পড়তে হবে। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, মূল এবং কাণ্ডের অন্তর্গঠন, যদি ফাইনালি তোমার হাতে গিয়ে সময় থাকে, ফাইনালি হাতে গিয়ে সময় থাকে, একটা পার্থক্যের চার্ট আছে, আমি লাস্ট অ্যাগ্রি রিভিশন নোটেও দিয়ে রাখছিলাম, অ্যাগ্রির একটা রিভিশন নোট ছিল, অ্যাগ্রি আর সিইউ, ওইখানে আমি 4টা অংশ, একবীজপত্রী কাণ্ড, মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, মূল, 4টা একদম সুন্দরভাবে তোমার হচ্ছে চার্ট করে দিয়েছিলাম, নোট করে দিয়েছিলাম, ওইটা পড়তে পারো, ঠিক আছে। ওইটা কিন্তু ওই টেলিগ্রামে ফাইলসে যাওয়া, ফাইলসে গেলেই পেয়ে যাবা, ঠিক আছে। এক্সার্ট কই থাকে, এন্ডার্ট কই থাকে, সহজ না, এই যে এন্ডো কাণ্ড, এটা থাকে কাণ্ডে, এক্সার্ট থাকে মূলে, শেষ, এইভাবে পড়বা জাস্ট। ওভারঅল প্রত্যেকটা টপিকের 2-3টা করে ইনফরমেশন, 2-3টা করে ইনফরমেশন, একটা অধ্যায়ে যাবা ম্যাক্সিমাম দেখবে একটা অধ্যায়ে তোমার 50
অ্যারাউন্ড ইনফরমেশন, এর বেশি ইনফরমেশন তোমার মনে রাখতে হবে না ম্যাক্স। সো এই হচ্ছে এপিব্লেমা কোনটা, এপিডার্মিস কোনটা, বহির আবরণ যেটা। তারপরে এই যে আমাদের বুলিফর্ম কোষের কাজ কি, পানি সঞ্চয় করা, এরকম কিছু এক লাইনের পড়া থাকে। হাইডাথোর পানি পত্ররন্ধ্র কোথায় দেখা যায়, ওই যে ঘটকে দেখা যায়, ঠিক আছে, ঘটক মানে যে টমেটো, কচু, ওই যেগুলো আছে সেটা তোমাকে পড়তে হবে। এবং এইখানে মোটামুটি কি কোষ থাকে আর কি। ওকে, এই যে টমেটো, কচু, ঘাস, এই হচ্ছে ওভারঅল কথা। এবং এইখান থেকে প্রক্রিয়াটাকে বলা হয় কি, প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। ওকে, সো এই ওভারঅল হচ্ছে তোমার অধ্যায় 8-এ কি পড়তে হবে বলে দিলাম। এবার আসে হচ্ছে মাইটি সাহিত্যতত্ত্ব, বা জিএসটির ক্ষেত্রে দেখছো, জিএসটির ক্ষেত্রে সাহিত্যতত্ত্ব থেকে আসলে কাইন্ড অফ প্রশ্ন খুবই কম আসছে, খুবই প্রশ্ন কম আসছে জিএসটির পার্সপেক্টিভে। জিএসটি পার্সপেক্টিভে অধ্যায় 1 তোমাকে পড়তে হয় ভালো মতো, ইভেন অধ্যায় 5-এও কিছু আসে। বাট তারপরও সাহিত্যতত্ত্ব যেহেতু একটা ইম্পর্টেন্ট অধ্যায় দিয়ে দিতেও পারে, তো স্কিপ করা যাবে না, এটা হচ্ছে কথা। সবার আগে কি পড়তে হবে, গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র। এখন এইখানে গিয়ে তোমাকে আসলে কি পড়তে হবে, প্রথম কথা রিয়াকশন যেগুলো, আমি এখানে ওভারঅল পুরো পিডিএফ এর রিয়াকশনগুলো লাল মার্ক করে দিছি। এখন যেগুলো তোমার এইখান থেকে আসে, এটা মেইনলি কি আসে তোমাকে বলি, শ্বসনের কেসে। শ্বসনের প্রথমটা হচ্ছে কোন জায়গায়, মানে কি কি ধাপ আছে, সেই ধাপগুলো কোন জায়গায় হয়, সাইটোপ্লাজমে হয় নাকি মাইটোকন্ড্রিয়ায় হয়। তারপরে তোমাকে প্রশ্ন করবে এই যে স্টেপটা আছে, এই স্টেপের প্রত্যেকটার প্রথম রিয়াকশন এবং শেষ রিয়াকশন এইটা, এবং ইম্পর্টেন্ট কিছু এনজাইম, যে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে কোন কোন এনজাইম কাজ করে। এখানে একটা জায়গাতেই প্যারা খাবা, ক্রেবস সাইকেলে, ওইটা একটু বড়, বাদ বাকি সব একদম সিম্পল দেয়া আছে, বাদ বাকি সব তুমি নিজেই বুঝবা যে কোনটা কি হচ্ছে, ঠিক আছে। এইটা এরপরে কি আসে, এরপরে গুরুত্বপূর্ণ একটা অংশ আসে, যে প্রত্যেকটা স্টেপের এনার্জি ক্যালকুলেশন, যে এই স্টেপে এতটুকু, এই স্টেপে এতটুকু, ঠিক আছে। এই জায়গাটা যদি পড়তে পারো, তোমার শ্বসন নিয়ে কোনো সময় আটকাবে না ইনশাল্লাহ। ওকে, সো এইটাই হচ্ছে ওভারঅল। এখানে দেখো ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়, কমন প্রশ্ন টাইপেরই এগুলো হচ্ছে ওভারঅল আসে। তারপরে কোথায় কোনটা হয়, কি কি তৈরি হয় প্রত্যেক ধাপে শেষে, এগুলো হচ্ছে এখান থেকে আসলে তোমার হয়ে যাবে। প্রচ্ছেদন ও পত্রন্ধ্র খোলা বন্ধের কৌশল, এখান থেকে তোমাকে কি পড়তে হয় বলে দিই। প্রচ্ছদনের 3টা টাইপ, মানে রুট আছে না, ওই রুট থেকে কত পার্সেন্টে কোনটা যায়, পাতার মাধ্যমে সবচেয়ে বেশি হয় 95 to 98%, এটা তোমাকে পড়তে হবে। এরপরে তোমাকে পড়তে হবে পত্রন্ধ্র খোলা বন্ধের কৌশল। পত্রন্ধ্র যে খুলতেছে, এখানে কি একটা স্টার্ট সুগার মতবাদ আছে, এটা একটা। আরেকটা হচ্ছে কি বিজ্ঞানী সাইরির, ওকে, আধুনিক মতবাদে কি আসছে, পটাশিয়ামের যেই কারণ সেটা। এই যে প্রত্যেকটার ওভারঅল কারণ, যে পিএইচ কমে গেলে খুলে নাকি পিএইচ বেড়ে গেলে খুলে, ওই টাইপের কথাগুলো। আর ফাইনালি হচ্ছে পটাশিয়াম ভেতরে ঢুকলে খুলে, পটাশিয়াম বাইরে গেলে মানে বন্ধ হয়ে যায়। এই যে কিছু কিছু কি ইভেন্টগুলো আছে না, এটা পড়লেই তোমার কাজ হয়ে যাবে, এর বেশি কিছু না, ঠিক আছে। যে দেখো কে নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন, দেখছো এইগুলো কি তোমার খুব ভিতরের পড়া না, তুমি জাস্ট ওই টপিকে গিয়ে একটা একটা করে লাইন পড়ো, ভিতরের পড়া না, এত ডিটেলস এই জন্য লাগতেছে না, যেমন একদম মেকানিজম পড়ার সময় খাবো আমি এখন। সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে C3 এবং C4, আমি বলবো C3 ভার্সেস C4 এর একটা চার্ট আছে, C3 এবং C4 এর পরে গিয়ে একটা চার্ট আছে, ওই চার্টটা পড়বা। কোন উদ্ভিদ C3 করে এটা পড়বা, কোন উদ্ভিদ C4 করে, কোনটা বেশি কার্বন ডাই অক্সাইডে ভালো কাজ করে, কোনটা কম কার্বন ডাই অক্সাইডে, কোনটা বেশি তাপমাত্রায় ভালো কাজ করে, কোনটা কম তাপমাত্রায় ভালো কাজ করে, ঠিক আছে। এই টাইপের ইনফরমেশন বললে তোমার মোটামুটি কোনটায় ক্র্যান জেনাটোমি থাকে। ওকে, সো এইগুলো এখানে আমি লিখে দিয়েছি, সমস্যা নেই, তুমি নিজে পড়লে বুঝতে পারবা। কেলভিন চক্রে কিসের সালোক সংশ্লেষণ, মানে কিসের সংশ্লেষণ ঘটে, কেলভিন চক্র কি করে, গ্লুকোজ তৈরি করে, তাই না, অন্ধকার পর্যায়ে গিয়ে। আর রুবিস্কো একটা এনজাইম থাকে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, তো এই ক্ষেত্রে কেলভিন সাইকেলের যে রুবিস্কো এনজাইমটা সেটা পড়বা। কেলভিন সাইকেল দিয়ে আমি কি করতেছি সেটা, আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে কেসে। সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে এবং হচ্ছে বর্ণালী যেটা, তো এটা হচ্ছে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বা কোন তাপমাত্রায় ভালো হয়, কোনটা অপটিমাম তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো দেখলেও মোটামুটি হয়ে যাবে। ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা পড়বা। ফটোফসফোরাইলেশন মানে কি, আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করা, ফটোফসফোরাইলেশন, এরকম সংজ্ঞা টাইপের জিনিস পড়লে হয়ে যাবে। খনিজ লবণ পরিশোষণ এবং হচ্ছে পুষ্টি উপাদান, খনিজ লবণ পরিশোষণে কি থাকবে, কোনটা দ্রুত শোষিত হয়, কোনটা লেটে শোষিত হয়, কোনটা অত্যাবশ্যকীয়, কোনটা অত্যাবশ্যকীয় না, ওই যে অ্যামাইনো অ্যাসিডের মতো, ওইভাবে তুমি যদি পড়ো এখান থেকে হয়ে যাবে। দেখো এই যেটা দ্রুত শোষণ করে, কমন প্রশ্নগুলোই কিন্তু আসতেছে, তোমাকে কমন প্রশ্নগুলো পারতে হবে, দুই একটা এটিপিক্যাল আসবেই, অ্যানালাইসিসের বাইরে দেখো দুই একটা এটিপিক্যাল আসছে, বাট আমার দুই একটা এটিপিক্যাল দিয়ে সমস্যা নাই, তো আমি ম্যাক্সিমাম নাম্বার তো এখান থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। এবার উদ্ভিদ সাহিত্যের সাধারণ ধারণা, জনক এবং হচ্ছে আমাদের কাছে কি রেসপিরেটরি কোশ্চেন যেটা। এখন এই ক্ষেত্রে হচ্ছে কোনটা সাধারণ ধারণা হচ্ছে কি, কিছু বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম পড়বা একদম শুরুর দিকে। জনক কি উদ্ভিদ সাহিত্য জানো তুমি, স্টিফেন হেলস, যেটা অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে আসে। আর হচ্ছে আমাদের কাছে রেসপিরেটরি কোশ্চেন যেটা, সো এগুলোর মান পড়বা, যে গ্লুকোজের ক্ষেত্রে কোনটা, ওলিক অ্যাসিডের কোনটা আসবে এটা। সো দেখো গ্লুকোজ, ম্যালিক অ্যাসিড, প্রোটিন, এগুলোর ক্ষেত্রে কোনটা কোনটা আসবে, এগুলো তোমাদের পড়লে হচ্ছে হয়ে যাবে।
আর হচ্ছে কি আছে, খনিজ লবণ পরিশোষণ মতবাদ, জাস্ট মতবাদ, এগুলো কিন্তু পরে, এগুলো দেখো জিরো লেখা আছে, অন্য জায়গায় আসে। তো তোমার জাস্ট কাজ কি, খনিজ লবণ পরিশোষণ মতবাদে কি একদম ডিটেলসে পড়া না, জাস্ট নাম দেখবা, লুন্ডেগড়ের মতবাদ, ঠিক আছে, সাইটোক্রোম পাম্প মতবাদ, এই জাস্ট মতবাদের নামগুলো দেখবা, নাম দেখলেই হবে, এই হচ্ছে কথা। এই দেখো সাইটোক্রোম পাম্প মতবাদ, লুন্ডেগড় মতবাদের আরেক নাম। অবাধ শ্বসন ফার্মেন্টেশন, যেটা অবাধ শ্বসনে কি তৈরি হয়, এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট। ইথানল আসে, কার্বন ডাইঅক্সাইডে শক্তি খুব কম আসে, এই হচ্ছে কথা। অবাধ শ্বসনে একটা মাত্র স্টেপ থাকে, গ্লাইকোলাইসিস, ওইটা হচ্ছে তোমাকে পড়তে হবে, মানে কমন স্টেপ। পানি পরিশোষণের ক্ষেত্রে এই সেম ভাবে যে কোন কোন আমাদের কাছে সংজ্ঞা আছে, বেশ কিছু। প্লাজমোলাইসিস বলতে কাকে বোঝানো হয়, টার্গার প্রেসার কাকে বলা হয়, অভিস্রবণের সংজ্ঞা কি, ব্যাপনের সংজ্ঞা কি, ঠিক আছে। এই জাস্ট একটা পার্টিকে দেখবো সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো বলবো। এই দেখো প্লাজমোলাইসিসের সংজ্ঞা, এগুলো অন্য ভার্সিটিতে আসে, এই জন্য বলছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সহজ অ্যানালাইসিসের টপিক। ওকে, সো অধ্যায় 10 আমাদের 9 আমাদের কাছে শেষ। এবার চলে আসবো হচ্ছে অধ্যায় 10-এ। অর্থাৎ 10 সহজ কথাই হচ্ছে একটা চার্ট পাবা প্রথমেই, যে নিষেকের পর কোন অংশটা কিসে কনভার্ট হয়, নিষেকের পর কোন অংশটা কিসে কনভার্ট হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। ডিম্বক, ডিম্বকের প্রকারভেদ, নিষেকের পরিণতি, ঠিক আছে। নিষেকের পর ডিম্বক, ডিম্বক ত্বক, সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলো কিসে পরিণত হয়। এছাড়া ডিম্বক যেটা আছে, ডিম্বকের টাইপ আছে, কোনটা ঊর্ধ্ব, অধ, পার্শ্ব, বক্র, এদের উদাহরণ তোমাকে হচ্ছে গিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমি এখানে কিছু আনসার টাইপ লিখে রাখছি যে কোনটা কিসে কনভার্ট হয়। আর হচ্ছে 4 প্রকার ডিম্বক যেগুলো, ঊর্ধ্বমুখী পানির উদাহরণ, অধমুখী শিম, রেরি, এইগুলো জাস্ট তোমাকে এখানে পড়লে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। এরপরে যা আছে সব সংজ্ঞা বেসিসে, যেমন পার্থেনোজেনেসিস কি, পার্থেনোকার্পি কি, বিশেষ প্রজনন আসলে কিভাবে আসে, এরকম কিছু সংজ্ঞা আছে। অ্যাপোস্পোরি কি, এই সংজ্ঞাগুলো পড়লে তোমার এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে উদাহরণ, যেটা একটা একটা করে উদাহরণ এখানে তোমার দেয়া আছে। পরাগ রেণু, পরাগ নালিকা, দ্বিনিষেক বা ত্রিমিলন, ঠিক আছে। এইটা জিনিসটা হচ্ছে কি জাস্ট সংজ্ঞা। কিংবা পরাগ রেণুতে যখন আসে তখন এই যে নিউক্লিয়াসটা পরাগ নালিকাতে আসে, কিভাবে আসে, জাস্ট ওই প্রথম দেখবা 2 পেজে লেখা আছে একটা অংশ, যে এরকম থাকে, দেন জেনারেটিভ নিউক্লিয়াস ক্রিয়েট হয়, ঠিক আছে। আর দেন ওই যে পুং গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াস নিয়ে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করে, ঠিক আছে। এই যে এখানেই বসে দেখো ত্রিমিলনের মাধ্যমে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি উৎপন্ন করে, ওকে, শস্য উৎপন্ন করে। এরপরে কৃত্রিম প্রজনন, যেটা ইমাস্কুলেশন, জোর কলম এবং হচ্ছে স্টক, এগুলো হচ্ছে কৃত্রিম প্রজননের কেসে, মানে প্রশ্ন সংখ্যা আগে আসতো, এখন তুমি এই ইয়ারে না পড়লেও হবে। আমি জাস্ট এগুলো কিন্তু দেখাই দিচ্ছি, কেন দেখাই দিচ্ছি, যদি কারো একদম সব শেষ হয়ে যায়, ভাই এখনই শেষ, আমি শর্ট যা দেখাচ্ছেন সব শেষ, তাইলে এই সকল জায়গায় আসবো। ফুলকেও পড়তে চাইলে শুরুতেই বলে দিচ্ছি, এইখানে 5 স্টার যেগুলো আছে সেটাই আগে পড়ো। এই দুইটা এগুলোর জন্য টাইম না দিয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে ওগুলো আগে ভালো মতো টাইম দাও, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে কথা। তারপর হচ্ছে ফাইটো হরমোনের ব্যবহার, অক্সিন জিবেরেলিন আমি লিখে দিছি এখানে, অক্সিন জিবেরেলিন আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়, বইয়ে খুব বেশি ডিটেইলে লেখা নেই। উদ্ভিদের অঙ্গজ প্রজনন, পাতা, মূল, কাণ্ড, এগুলো থেকে কি হতে পারে, অঙ্গজ প্রজনন হতে পারে। যেমন আমি যদি বলি পাতার থেকে কে প্রজনন করে, পাথরকুচি, মূল থেকে কে করে, মিষ্টি আলু, এরকম কিছু উদাহরণ আছে যে কে কিসের মাধ্যমে প্রজনন করে। কৃত্রিম প্রজননে সৃষ্ট উন্নত জাত, এটা আসে যে কোনটা উন্নত ধানের জাত কিংবা কোনটা উন্নত গমের জাত, এই টাইপের প্রশ্ন তোমার হচ্ছে অনেক বেশি আসে, এখানে কিছু লিখে দিছে, আমি সমস্যা নেই। এবার চলে আসে হচ্ছে শেষের দিকে, আমরা এসে পড়ছি অধ্যায় 11-12, অনেক বড় 12টা অধ্যায়। সো অধ্যায় 11, যেটা অধ্যায় 11-র ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে প্রথমে আসে হচ্ছে যে বিভিন্ন গুরুত্ব পড়বা, টিস্যু কালচারের গুরুত্ব কি, কিংবা আমরা যে ট্রান্সজেনিক বা জিএমও যেটা আমরা পাচ্ছি তাদের হচ্ছে গুরুত্ব কি, অর্থাৎ কোনটা থেকে আমরা কি ধরনের জাত পাচ্ছি সেটা, এটা অনেক বেশি আসে তোমার এখানে। যেমন দেখো সুপার রাইসে কি থাকে, লবণাক্ততা সহিষ্ণুতা কি জিন আছে, তারপরে যে পতঙ্গনাশক বা বেগুনেও ইউজ করা হয়, বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনজেনেসিস বেগুন, তো ওইগুলো তোমার হচ্ছে আসে আর কি ওভারঅল। ওকে, দেখো বিটি বেগুন, অর্থাৎ এগুলো গুরুত্ব থেকেই বেশি আসে। তুমি যদি অধ্যায় 11 পড়তে চাও সবার আগে গুরুত্ব পড়বা, এরপরে টিস্যু কালচারের যে মিডিয়ামটা আছে, মিডিয়ামে কি কি উপাদান থাকে সেটা পড়বা। ওকে, সো রিকম্বিনেন্ট ডিএনএ রেস্ট্রিকশন এনজাইম কি কি, এখানে তুমি দেখবা যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করা হয়, কাটা হয়, ছুরি আর কি, সেইটাই, এটা অধ্যায় 1-এও তুমি আসলে পড়ে আসছো রেস্ট্রিকশন এনজাইমের মতো আর কি। সো এটা ওভারঅল কথা। টিস্যু কালচার প্রযুক্তি এবং টটিপটেন্সি, অর্থাৎ উদ্ভিদের একটা অংশ থাকে অনেক সজীব, সেটা টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, এবং সেটা দিয়ে আমি কি করছি, টিস্যু কালচার ইউজ করতেছি। টিস্যু কালচারের মিডিয়ামে কোনটা কত তাপমাত্রায় ইউজ করতেছি, কত তোমার হচ্ছে আমি কত আর্দ্রতা রাখতেছি, ওকে, তারপরে কি কি ইউজ করতেছি এখানে নিউট্রিয়েন্ট হিসেবে, সেই বিষয়গুলো তুমি যদি পড়ো তাহলে এখান থেকে টিস্যু কালচার প্রযুক্তি থেকে ওভারঅল পড়া এখান থেকে তোমার শেষ। প্লাজমিডের প্রকারভেদ, প্লাজমিডের 3টা টাইপ পাবা, ঠিক আছে। প্লাজমিডের 3টা টাইপ পড়বা জাস্ট। প্লাজমিড ওভারঅল ইম্পর্টেন্ট। প্লাজমিড আসলে বৈশিষ্ট্য কিরকম, এটা একটা বৃত্তাকার ডিএনএ অণু,
দ্বিসূত্রক কিন্তু প্লাজমিড। এটা কি থাকে, মূল ক্রোমোজোমের বাইরে থাকে। সো এই ইনফরমেশন তুমি এখান থেকে পড়বা। এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড তো লেখা আছে যেটা আসলে কি 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 কাজ করে। চিকিৎসার ক্ষেত্রে বলা হচ্ছে ইনসুলিন, ইন্টারফেরন। ইনসুলিনের গঠন খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিনের ক্ষেত্রে হচ্ছে যেটা কয়টা চেইন থাকে, কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে। ওকে, তারপরে তোমার কয় নাম্বার জিনে আমি ইনসুলিন পাই মানুষের দেহে, এই যে ইনসুলিন রিলেটেড ইনফরমেশন সেটা তোমাকে পড়তে হবে। আর ইন্টারফেরনের কাজই ভাইরাস রিলেটেড, এতটুকু জানলে তোমার কাজ শেষ। এরপরে যে প্রযুক্তি পরিধি জানো, ব্লু কোনটা, গ্রিন কোনটা, রেড বা হোয়াইট কোনটা। ওই একটা চিকিৎসা, একটা সমুদ্র, একটা হচ্ছে তোমার কৃষি ক্ষেত্র, জাস্ট সংজ্ঞা পড়লে কাজ শেষ। তো এখানে তোমার অলরেডি বলেও দিছি আমি। জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং করে কি জানা যায় এটাই কথা। আর ওভারঅল হচ্ছে বাংলাদেশের এই প্রশ্নটাই বেশি আছে, পার্টের জিনোম সিকোয়েন্সিং আসলে কে করছে। পরিবেশ ব্যবস্থাপনায় কি জি প্রযুক্তি বা সুপার বাগ। তো সুপার বাগ আসলে কি, এই যে হাইড্রোকার্বন গুলো থাকে সেগুলোকে ভাঙতে সক্ষম হয়, এগুলো একটু এক্সট্রা টাইপের মাঝে মধ্যে জাস্ট একটু এই যে এটিপিক্যাল প্রশ্ন আসে না ওইভাবে আসে আসলে। তাও এগুলো তো তোমাদের ভার্সিটি গুলোতে আসতো, তো আরো অনেক যখন ছিল এক্সট্রা একসাথে। সো ডলি ভেরা জিনিসটা কি ছিল, এটা জিন ক্লোনিং করা হয়েছে। জিন ক্লোনিং এর একটা উদাহরণ কোনটা, ডলি ভেরা। এইটাই জাস্ট, এটাগুলো কোথা থেকে আসছে বুঝছো, এগুলো ওই যে গুরুত্ব আছে না, গুরুত্ব থেকে চলে আসছে। সো ওভারঅল হচ্ছে আমাদের কাছে এইখানে কথা এটা। রাইট নাও আমরা অধ্যায় 12তে চলে যাচ্ছি। অধ্যায় 12তে উৎপাদক কি, খাদক কি, বিয়োজক কি, উদাহরণ পড়বা, তোমার কাজ শেষ হয়ে যাবে। অভিযোজনের ক্ষেত্রে জলজ এবং হ্যালোফাইট যেটা তুমি দেখবা, এইটা দেখো এগুলা অনেক আগে আসতো, এই জন্য দেখো এখনো দুইটা। এই অধ্যায়ের 4 স্টার দাদা, বুঝছো। এই অধ্যায়ের কেসে জলজ বা তুমি যদি লবণাক্ত যে উদ্ভিদগুলো পাবে এদের বৈশিষ্ট্য পড়বে, উদাহরণ পড়তে হবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। আরেকটা জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রাণ ভৌগোলিক অঞ্চলের একটা চার্ট আছে, যে কোন প্রাণী কোন অঞ্চলে পাওয়া যায়। এটা হচ্ছে এই জায়গার একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে কি আছে, বিলুপ্ত প্রায় উদ্ভিদ, কোন উদ্ভিদগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে তাদের বৈজ্ঞানিক নাম পড়তে হবে। তালিপাম, রাতশকুন, ঘড়িয়াল, এগুলো এগুলো হচ্ছে বিলুপ্ত হচ্ছে, এদের বৈজ্ঞানিক নাম পড়বে আর কি। তারপরে হচ্ছে ইকোলজি, বাস্তুতন্ত্রের ধরন। রেড লিস্ট অর্থাৎ কোনগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা। জীববৈচিত্র্য সংরক্ষণ, ইনসিটু, এক্সিটু, এগুলোর উদাহরণ পড়বা। ইনসিটু হচ্ছে কি নিজের জায়গায় আছে, এক্সিটু মানে বাহিরে কৃত্রিমভাবে তাকে আমি সংরক্ষণ করতেছি। বাংলাদেশে কোনটা এক্সিটু কোনটা ইনসিটু, চিড়িয়াখানা কি, বঙ্গবন্ধু সাফারি পার্ক কি, সেগুলো হচ্ছে তোমার এখানে আসবে। এরপরে হচ্ছে আসো মৎস্য অভয়াশ্রম, প্রজনন ক্ষেত্র হালদা নদী। জাস্ট এখানে একটা বললেই হয় যে বাংলাদেশে মৎস্য অভয়াশ্রম কোনটা, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা, হালদা নদী। রুই মাছ থেকে আনসার করতে পারবা। সো ওভারঅল এই জায়গা থেকে তুমি যদি পড়ো তাহলেই হচ্ছে হয়ে যাবে যে উৎপাদক, খাদক, বিয়োজক এরা কি, এদের উদাহরণ। জলজ, হ্যালোফাইট বা এই যে উদ্ভিদগুলো আছে এদের বৈশিষ্ট্যটা পড়া অনেক লং, এই জায়গাটা অনেক সময় লাগবে। এই জায়গাটা 1-2টা লাইনের পড়া না, বেশ সময় লাগে এই জায়গাটা পড়তে। তারপরে হচ্ছে কোনটা বিলুপ্ত প্রায়, এটা তোমাদের বলছি। প্রাণ ভৌগোলিক অঞ্চলে কে কোনটায় থাকে, বিশেষ করে ওরিয়েন্টাল অঞ্চল, বাংলাদেশ কিসের মধ্যে পড়ছে, ওরিয়েন্টালের মধ্যে পড়ছে, এটা পড়বা। আর ইকোলজি, বাস্তুতন্ত্রের ধরন যেটা, এটা তোমাদের বলছি অলরেডি যে ইকোলজি শব্দ জিনিসটা কি, বাস্তুতন্ত্র কোন ধরনের হইতে পারে। এটা অনেক বড় পড়া, অনেক ইনফরমেশনের পড়া, বলছিলাম না অধ্যায় 5 আর বড় অনেক ইনফরমেশন। তো এটা তার মধ্যে পড়ছে আর কি। রেড লিস্টের মধ্যে কি কি আছে আইইউসিএন এর ক্ষেত্রে। আর এরপরে তোমার এখানে আসে হচ্ছে এক্সিটু এবং হচ্ছে ইনসিটু, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা জিএসটি তে প্রশ্ন কম আসলো, এটা সামনের বছরগুলোতে জিএসটি তে অনেক বেশি আসবে। ইকোলজিক্যাল পিরামিড, কোনটা সোজা পিরামিড কোনটা উল্টা পিরামিড, এটাই হচ্ছে এখানে ইনফরমেশন দেয়া আছে অলরেডি এখানে, যে শক্তি পিরামিড সবসময় সোজা হয়। আর ফাইনালি হচ্ছে হালদা নদীর কথা। ওকে, সো আমরা আমাদের ওভারঅল প্রত্যেকটা অধ্যায়ের যেই সামাপটা হচ্ছে দিতে পারছি। 12টা অধ্যায় প্রায় হচ্ছে আমরা 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলছি, প্রায় 4 মিনিট করে প্রতি অধ্যায় নিছি। ওকে, সো হোপফুলি তোমাদের জন্য অ্যানালাইসিসটা ক্লিয়ার হয়েছে। হোপফুলি কালকে এর মাঝখানে হচ্ছে আমাদের যে রিভিশন নোট, এগুলোর উপর ডিপেন্ড করে প্রত্যেকটা লাইন বললাম না, এক লাইন এগুলো হচ্ছে আমরা প্রোভাইড করে দিব। কোথায় দিব বলো তো, আমরা কিন্তু দিব আমাদের যেই কই আছে বলো, টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে যাবা। এখানে যাওয়ার পরে ফাইল সেকশন আছে, ফাইল সেকশনে গেলে দেখো ইভেন আমি যদি রিভিশন নোট নিয়ে একটু এখানে দেখি আর কি, তোমার দেখো যে এখানে তুমি ধরো আমি এই যে ফাইনাল রিভিশন নোট, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের আরইউর আগেও রিভিশন নোট দিয়েছিলাম এখানে, যেরকম জুলজি, বোটানি, এগুলোর রিভিশন নোট দিয়েছিলাম। সো এরকম ভাবেই দিব, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, কারণ ভার্সিটি ওয়াইজ অলমোস্ট সেমই থাকে। ভার্সিটি ওয়াইজ অলমোস্ট প্রত্যেকটা জিনিস সেমই থাকে। দেখো এই যে আমি এগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমাদের আগেও রিভিশন নোট দিয়েছিলাম। ওকে, সো এরকম ভাবে তোমাদের জিএসটির জন্য থাকবে ইনশাল্লাহ রিভিশন নোট। সো এই জন্য বলছি যে চ্যানেলে থাকো, তোমাদের যে কোনো কিছু এখানে আসলে পেয়ে যাও, এবং আমি ক্লাসে দাঁড়ানোর আগেই হচ্ছে এখানে দিয়ে দিই। ওকে, আর যারা পরবর্তীতে হচ্ছে মানে এখনো মনে হয় যে ভাই প্রবলেম ফেস করি বা জানাইতে হবে, তো ভার্সিটির জন্য ডেডিকেটেড গ্রুপ কিন্তু ভার্সিটি স্টেশন, ঠিক আছে। তুমি এখানে চাই অ্যানোনিমাস পোস্ট করেও
আস্ক করতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আস্ক করতে পারো। ওকে, সো মানে মেইনলি হচ্ছে তোমাদের প্রবলেম আরাইজ করলে উপযুক্ত জায়গায় আস্ক করো, ইনশাল্লাহ সমাধান পাবা। ওকে, আর পরবর্তী যদি কেউ সেকেন্ড টাইম স্টার্ট করতে চাও, সেক্ষেত্রে সেকেন্ড টাইম স্টার্ট করতে কিন্তু আমাদের দুরন্ত ব্রাশ 6.0s ব্যাচ চলতেছে, তোমাদের নতুন ব্যাচ আসবে পরে, এই জন্য জানাই রাখলাম ভিডিওর সাথে। অনেকে নিলে এক্সাম শেষে বলবা যে ভাই জিএসটি শেষ, সেকেন্ড টাইম স্টার্ট করবো, ব্যাচ আসবে কিনা, ব্যাচ আসবে নতুন, সমস্যা নেই, ঠিক আছে। সো আশা করি অ্যানালিসিস ক্লাসটা তোমাদের দারুণ হেল্প হয়েছে। আমরা জুলজি নিয়ে আসবো, আর পড়ো ভালো মতো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।